সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে চারজন সম্মানিত অতিথি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমার বাদিকে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সবশেষ রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডেলএইচ খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র জনতার দল, যিনি নিরাপত্তা বিশ্লেষকও। আমরা বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। সমসাময়িক বিষয়ের মধ্যে 5 আগস্ট একটা বড় বিষয়, এবং আমরা আলোচনা শুরু করতে চাই ডেলএইচ খান আপনাকে দিয়ে। আপনি খেয়াল করবেন, গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় নাশকতার যেই আলোচনা হচ্ছে, এবং মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ছোটো ছোটো বোমাও পাওয়া যাচ্ছে। মতিঝিলে আমরা দেখলাম নিষ্ক্রিয় করা হয়েছে। অনেক জায়গায় আতঙ্ক তৈরি করা হয়েছে, এবং এটার সঙ্গে রিলেট করা হচ্ছে যে 5 আগস্ট কিংবা 15 আগস্টকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো অপতৎপরতা চালাতে পারে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নাশকতা করার কোনো শক্তি নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পাবলিক পার্লামেন্টের দর্শক যারা আছেন তাদের ধন্যবাদ, এবং বিজ্ঞ সহ আলোচক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন তা যদি সত্য হয় তাহলে তো আমাদের রাষ্ট্রের জন্য ভালো, কিন্তু এই ধরনের আলামত যেগুলো পাওয়া যায়, এই আলামতগুলোর ব্যাপারে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আপনি এগুলোকে টোটালি ইগনোর করাটা বোকামি হবে। কারণ যদি কোনোটা সত্যিকারের বোম হয় এবং সেটার কারণে যদি একটা প্রাণও নষ্ট হয়, সেটা তো আমাদের রাষ্ট্রের ক্ষতি। সুতরাং এই ব্যাপারটাতে অসতর্ক হওয়ার অথবা এই ব্যাপারে ধরেন জিনিসটাকে একেবারে অগ্রাহ্য করাটা বুদ্ধিমানের কাজ হবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন আমাদেরকে একটা জায়গায় পরিস্থিতিটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশ এই আপনি রিসেন্টলি যদি সার্গেই গৌরের ভিজিটটা দেখেন আমাদের বাংলাদেশে, তাহলে আপনি স্পষ্ট টের পাবেন যে বঙ্গোপসাগরের গুরুত্বের কারণে বাংলাদেশের গুরুত্বটা কিন্তু অনেক বেড়ে গেছে। এখন এতদিন পর্যন্ত যেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, ওই ইন্ডিয়ার লেন্সেই আমাদেরকে দেখতো, সেই লেন্সটা সম্ভবত এখন ভেঙে গেছে। এবং এই যে সার্গেই গৌর আসলে, ইনি কিন্তু একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্লাস দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত। সুতরাং এইখানে সেপারেটলি বাংলাদেশের সাথে এখানে যে বসা, এই বসার পিছনে অনেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাচ্ছে। এক নম্বর হচ্ছে, সম্ভবত দিল্লি থেকে ওয়াশিংটনে একটা কড়া বার্তা গিয়েছে যে ঢাকা সম্ভবত বেইজিংয়ের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, সুতরাং এখনই সময়, তাড়াতাড়ি আসো। এবং মেবি সার্গেই গৌর আসছিল যে সত্যিকার অর্থে চাইনিজ অরবিটে এই রিসেন্ট পিএম ভিজিটের পরে বাংলাদেশ কতটা ঢুকে গেল এইটা নির্ধারণ করার জন্য তিনি হয়তো আসছিলেন। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, এইবারের ভিজিটের সময় তারা আকসা অথবা জেসুমিয়া নিয়ে, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলেনি। তারা যেটা বলার চেষ্টা করছে, তুমি আমার এখান থেকে তুলা দিয়ে যদি তুমি কাপড় বানাও তাহলে 0 ট্যারিফে তুমি আমাকে এটা দিতে পারবা, ঠিক আছে। তারা একই সাথে যেটা বলার চেষ্টা করছে যে তোমার দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যখন করবা তখন চাইনিজ পার্টনার রাখো না, অথবা আমি তোমাকে যে লোনটা দিব এই লোনটা দিয়ে চাইনিজ কোনো প্রজেক্ট নিও না। তো এই যে জায়গাটাতে এখন ব্যালেন্সিং আসছে, কারণ বাংলাদেশও চেষ্টা করতেছে এই জায়গায়, যদিও দুর্বলভাবে শুরু করছে, বাট তারপরেও চেষ্টা করে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইউরোপে এবং আমেরিকায় যে আরএনজি সেক্টরটা আছে এটাকেও ইন্ট্যাক্ট রাখতে চাচ্ছে বাংলাদেশ। একই সাথে তিস্তা এবং ধরেন এই যে বিএমসি করিডোর যেটা আছে, বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না করিডোর, এই করিডোরের মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা নিরাপত্তা এবং অন্যান্য কারণে চীনের সাথেও ঘনিষ্ঠ থাকতে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের ওভারঅল যে সিনারিও, সেই সিনারিওতে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আবার পিছিয়ে দিবে। জি, ধন্যবাদ। আমরা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে একই বিষয়ে জানতে চাইব। ভিন্ন প্রশ্নের মাধ্যমে আওয়ামী লীগের যে কথাটা বলা হচ্ছিল, তারা কি আসলে সেই সক্ষমতা এই মুহূর্তে রাখে কিনা, যে আতঙ্কের কথা বলা হচ্ছে সেই আতঙ্কের সক্ষমতা রাখে কিনা, পাশাপাশি তারা এটা এই বোকামি করবে কিনা? দেখুন, বাংলাদেশে 1% লোক যে দলের আছে সে দলেরও ইম্প্যাক্ট করার ক্ষমতা আছে। সে গুপ্ত মিছিল করবে, রাস্তা হঠাৎ করে আটক করবে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করা, পুলিশ আস্তে আস্তে জনদুর্ভোগ সৃষ্টি হবে। ওইটা করতে যে কোনো দলই পারে, আবার সেটা দমনও করা যায়। সমস্যাটা হচ্ছে সরকারের তো সীমাবদ্ধতা বেশি, সরকার চাইলেই তো দমন করতে পারে না।
সরকারি দলটা যদি যখন রাজপথে থাকে বা বিরোধী দল থাকে তখন তার ফ্রিডম বেশি থাকে, সরকারের ক্ষমতা বেশি, কিন্তু ক্ষমতা দেখানোর ক্ষমতা ন্যাচারালি কম। কারণ সরকার যখনই এটাকে দমন করতে যাবে তখনই হিউম্যান রাইটস ভায়োলেশন সহ বিভিন্ন ঘটনা আসবে এবং রিপোর্টেড হবে। সেইটা একটা নবীন সরকার অত ঝুঁকি নিবে কেন বা নিবে কী কারণে? যেটি আমি মনে করি সামনে হতে পারে সেটা হচ্ছে জানান দেয়া। আওয়ামী লীগ তো জানান দিয়েছে, জুন মাসে তো 29টা মিছিল করেছে, কোনো মিছিল বড়ও ছিল। 23শে জুন বাংলাদেশের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 23শে জুন মানে হলো সরকারের ফোর্থ মান্থ, সরকারের ফোর্থ মান্থেই সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। 23শে জুন আবার পলাশির যুদ্ধ হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীও। এখন পুলিশ আবার গত 2-3 দিন আগে দেখলাম একটা তারা ওয়ার্নিং দিয়েছে যে পুলিশকে নিরাপত্তা সতর্কতা দিয়েছে। এরকম নিরাপত্তা সতর্কতা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেদিন মারা গেলেন ওই দিন আমি যখন এমপি ছিলাম তখনও দেখেছিলাম ছিল। এবং ওই দিন আমি আমার এলাকায় পুলিশের থানাগুলো ভিজিট করতে গিয়েছিলাম, লাইট টাইট বন্ধ করে সমস্ত পুলিশ বসেছিল, কোনো পুলিশ থানার বাইরে বের হয়নি। এটা আওয়ামী লীগ আসার সময়ও হতে পারে, পুলিশ হয়তোবা পুরোপুরি বের হবে না, কারণ এখনও পুলিশের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ সরকার নিতে পারেনি কয়েকটা কারণে। এক, পুলিশে 17 বছরের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন আছে। আরেকটা হচ্ছে যে বিপুল হারে বরখাস্ত করা হচ্ছে, ডিসমিস করা হচ্ছে। এটা একটা প্যানিক অর্গানাইজেশন হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কাউকে আগের আমলের ডিআইজি পদোন্নতি প্রায় সকলকেই সাসপেন্ড করা হয়েছে। তাদের দোষ থাকতে পারে, দায় থাকতে পারে, কিন্তু অভিজ্ঞ লোক তো আপনি পাবেন না। পুরো দেশটা চালাতে, পুরো দেশব্যাপী বিচ্ছিন্ন আন্দোলনগুলো ঠেকাতে এবং সেটার যে এসপিওনাস তৎপরতা, পুলিশের সোর্স, এটা এখনও সরকার করতে পারেনি। সেক্ষেত্রে সরকারকে কী করতে হবে? তারা ছাত্রদলকে বলতে হবে আওয়ামী লীগকে দমন করো। মানে কি? মানে রক্তপাত। তাদেরকে বলতে হবে, জামাতের রিকোয়েস্ট নিতে হবে, জামাত তোমরা নামো, আওয়ামী লীগকে দমন করো, যেটুকু আছে যেটুকু নামবে। জামাত সেটা করবে কিনা জানি না। জামাতেরও হিউজ শক্তি আছে, তাদের প্রচুর ক্যাডার আছে, ট্রেন্ড, সাহসী, কিন্তু ওই যে শক্তি থাকলেই তো শক্তি দেখানো যায় না। সো থ্রেশহোল্ডটা আওয়ামী লীগের জন্য খুব যৎসামান্য, কিন্তু বিএনপি জামাত সরকারের জন্য আওয়ামী লীগকে সাপ্রেস করাটা, বিএনপি জামাত সরকার বলতে আই মিন এই প্রশ্নে তারা তো এক হওয়াটাই স্বাভাবিক। এই প্রশ্নে তারা একটা দেখিয়েছো, বলেছো তারা, তো সেইটা তাদের জন্য আওয়ামী লীগকে সাপ্রেস করাটা অনেক বেশি কঠিন। কারণ হচ্ছে লাস্ট ইউনুস গভর্নমেন্ট অনেকটা ব্যর্থ হয়েছে। আবার বর্তমান সরকার তারা যে মানে আলাদিনের প্রদীপ নিয়ে আসছে এমন না, এবং অনেকগুলো ইনবিল্ট প্রবলেমের মধ্যেই সরকার আসছে। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ। আজকেও একটা আমি মিছিল দেখলাম, বা আজব তারেক ভাই থাম্বা আছে, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, মানুষ মিছিল করছে। এই যে নাই বাংলাদেশ শুরু হবে, এটা সরকারের পুরোপুরি দোষ না, এটা সরকার ইনহেরিট করেছে। কিন্তু জনগণ তো সমাধান চাবে, সমাধান দিতে না পারলে তো জায়গায় জায়গায় এগুলো প্রোটেস্ট হবে। এই প্রোটেস্টগুলো সরকার হ্যান্ডেল করবে কীভাবে? সেই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব অসাধারণ ভূমিকা নিচ্ছেন, কোনো কথা বলছেন না। জি। কার কাছে যাবো? শামসুজ্জামান দুদু, তারেক রহমান কোনো কথাই বলছেন না, নাই বাংলাদেশ। এই জুন মাসে 29টা মিছিল হয়েছে, সেনা মোতায়েন পর্যন্ত করা লাগছে, পুলিশের উপর নিয়ন্ত্রণ, অনেক বিষয়। একটা জিনিস আপনার এখানে বলি, আমার প্রিয় ভাই, 29টা না 59টা মিছিল হয়েছে, একেবারে গুনে রাখছে, একটা রিপোর্ট হয়েছে, ঠিক আছে না? তো এটাও একটা সিগনিফিকেন্ট। তো এই যে জিনিসগুলো নিয়ে চিন্তা করার খুব অবকাশ নাই। এটা গণতান্ত্রিক সরকার, কেউ কাপড় পরে রাস্তায় বেরোবে, কেউ একেবারেই তার নিজস্ব ভঙ্গিতে রাস্তায় নামবে, প্রোটেস্ট হবে, মিছিল হবে। তো এটা নিয়ে যদি আপনি মনে করেন যাই তাহলে আরেকটা পরিস্থিতি তৈরি হবে। ছোট বড় সব পার্টির কথা বলার এখনো পর্যন্ত যে অবস্থাটা আছে, এই ডেমোক্রেসিক অ্যাটমসফিয়ারটা আপনাকে রক্ষা করতে হবে। কিন্তু মানে সরকারের বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগ পিটাও, তার আরেকটা পরিস্থিতি তৈরি হবে। আমার বিবেচনায় আওয়ামী লীগ তার নিজের কারণে সে তার অবস্থান হারাইছে, কিন্তু বড় পার্টি, তার তো একটা অতীত ছিল। তো সেই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত সে মেকআপ করতে না পারবে, সে এবং তার সহযোগীরা, এখানে আমি এটা তুড়ি দিলাম উড়ে চলে গেল, বিষয়টা কিন্তু এমন না। যেমন 71-এ যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে, তারা সরাসরিভাবে মানে কি বলবো পরাজিত হয়েছে, কিন্তু তারা এখন আবার বিরোধী দল।
একেবারে আপনি ফেলে দিতে পারবেন না। তো জনগণ কর্তৃক ভোটে নির্বাচিত বিরোধী দল, কিন্তু এটা 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 আপনি অস্বীকার করবেন, এই সুযোগ নাই। সেই কারণে রাজনীতি, যেটা আপনার পছন্দ না হলেও যে আদর্শ, সেটা রাজনৈতিকভাবে যদি ঠেকানোর চেষ্টা হয় তাহলে ভালো। আমার বিবেচনা ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি যে এখনো পর্যন্ত যেটা আছে বা চলছে বা যেভাবে আমরা কার্যক্রম, মানে বিএনপি বিশেষ করে দলীয়ভাবে এবং সরকারিভাবে, এই যে আপনি বললেন যে পার্লামেন্টে মানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, সংসদীয় দলের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চমৎকারভাবে সে তার ভূমিকা পালন করছে। এইভাবে সব ব্যাপারে তার কথা বলার তো দরকার নেই, প্রয়োজন নাই। তো পার্টি আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তিনি বরঞ্চ অবজার্ভ করে একটা কথা বলবেন। কথা বলার কত মারাত্মক সেটা তো হাসিনা প্রমাণ করছে। মানে এমন অনেক ঘটনা ছিল, ও মন্তব্য না করলে হয়তো বা পরিস্থিতি অন্যরকম দাঁড়াতো। ও কথা বলার কারণে, যেটা 24শে জুনের যে গণ অভ্যুত্থান, তার প্রেক্ষাপট, ছাত্রদেরকে আমরা দায়ী করছি, এটা ঠিক না। হাসিনা এর থেকে বেশি দায়ী। মানে সে মানুষ মারছে, ধরছে, গুম করছে, সঙ্গে এই মুখ, তার বাক্য, মানে সব কিছু মিলাই আমার কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান বা সরকার, বিএনপি এখনো পর্যন্ত বিতর্কে জড়ায় নাই, যে বিতর্কগুলো দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রশ্ন তৈরি করতে পারে। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেমন জাতীয় পার্টি, জামাত, মানে যে পার্টিগুলোর কথা আমি বললাম, বিএনপি সহ আওয়ামী লীগ, এরা রাজনীতিতে একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করছে। আগে বিরোধী দল হিসাবে বিএনপি করছে, একসময় সরকারি দল হিসাবে জাতীয় পার্টিও করছে, আওয়ামী লীগও করছে, কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু এটা পরিবর্তন হয়েছে। সেই জন্যে খারাপ তো না এখন আমার বিবেচনায়, বরঞ্চ ভালোর দিকেই যাচ্ছে। সহনশীলতাটা, ধৈর্যটা সরকার এবং সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের থাকতে হবে। এছাড়া আপনি গণতন্ত্র মুখে মুখে প্রতিষ্ঠা করা আর নেগেটিভ কথা, হ্যাঁ, এই যে তরুণদের দল কি এনসিপি, তারা তাদের বক্তব্য, আচরণ, মুখটা ব্যবহার করছে, তারা যা হতে পারত তারা কিন্তু নিজেরাই অন্যদের কাউকে দোষারোপ করতে পারবে না। তারা বিপুলভাবে সমর্থন পাইছিল, এমনকি আমি খুব আশাবাদী ছিলাম তাদের ব্যাপারে, কিন্তু তারা এমন এমন ভাষা, এমন এমন ঘটনা, অশ্রাব্য বিষয় মানুষ যেটা পছন্দ করে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে মেরুকরণ হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যে ন্যাশনালিস্ট ফোর্সের সামনে আসার কথা, ওইটা কিন্তু এখনো আসে নাই। বিএনপির কার্যকর বিরোধী দল বলতে যেটা বোঝায়, মানে জামাত আছে কিন্তু, যেমন এনসিপিও আছে, কিন্তু সেই ধরনের ভূমিকা এখনো আসে নাই। সেই জন্য উদ্বিগ্ন হওয়ারও কিছু নাই। জি, মঞ্জু, 5 আগস্ট মানে একদিন পরেই অনেক স্মৃতি। আপনারা সে সময় একেবারে রাজপথ থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আপনারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাতে এই পরিস্থিতি স্বাভাবিক থাকে, স্বাভাবিক রাখা যায়, সেই পরামর্শ নিশ্চয়ই দিয়েছেন। বর্তমানে যেই 2 বছর পরে অনেক কিছু অস্বীকার করার প্রবণতা আমরা দেখছি, অনেক কিছু ভুলে যাওয়ার প্রবণতা দেখছি, অনেক কিছু ভুলিয়ে দেওয়ার প্রবণতা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা জানতে চাই। ধন্যবাদ। সরি, আজকের দিনটা তো খুবই ঐতিহাসিক দিন। 3রা আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার ঘোষণা, এবং এরপরে সেখান থেকে তো পরবর্তীতে ঢাকা রেড করার যে আন্দোলন, এটা তো আমাদের জাতীয় জীবনের একটা অবিস্মরণীয় অর্জন এবং স্মৃতি হিসেবে থাকবে। দেখেন, এত বড় একটা আন্দোলন, সংগ্রাম, নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমরা যে 5ই আগস্টটা পেলাম, এবং 5ই আগস্ট পরবর্তী যেটা মেরুকরণ বা পরবর্তী ট্রান্সফরমেশন অফ পলিটিক্স, যেটা সেখানেতে নানা বিষয় আসছে, এটা সত্য কথা। বিএনপি ক্ষমতা এসেছে, এটা কাঙ্ক্ষিত ছিল। জামাত প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে, এটা বাংলাদেশের জন্য নতুন, সেটাও কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল না, কারণ জামাত নির্বাচনের আগে তো খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় গিয়েছে।
এনসিপির মতো মানে একটা দলের মানে আমি তো মনে করি এনসিপি ইতিহাসে এই প্রথম যে একটা দল এত তাড়াতাড়ি জন্ম নিয়ে পার্লামেন্টে এসেছে, এটা কিন্তু খুব রেয়ার ঘটনা। অনেকে তো নির্বাচন না করে ক্ষমতায় ছিল, সেটা আলাদা জিনিস। আর আমরা যারা নতুন রাজনীতির চিন্তা করছি, আমাদেরও যে জাতীয় পর্যায়ে আমরা আজকে ভূমিকা রাখতে পারছি বা আমাদের কথাগুলো বলার গুরুত্বপূর্ণ স্পেস পেয়েছি, এগুলো সবই আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা নতুন রূপান্তরের হাতছানি। কিন্তু এটা সত্য যে এত দিনের একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা তো একদিনে ম্লান হয়ে যাবে না, একদিনে ধ্বংস হয়ে যাবে না, এটার একটা গ্র্যাজুয়াল প্রসেস যাবে। হ্যাঁ, এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়েই উঠানামাটা হবে। আপনি যে কথাটা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের নাশকতা করার ক্ষমতা নাই, আমি এটা মনে করি না। আওয়ামী লীগের নাশকতা করার ক্ষমতা আছে, শুধু আওয়ামী লীগের না, নাশকতা করার ক্ষমতা করতে তো বেশি কিছু লাগে না। সৃষ্টি তো কঠিন, ধ্বংস তো সহজ, তাই না? কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, দেখেন আমি ভাবছি যে আওয়ামী লীগ মানে ধরেন আমি প্রায় ভাবি যে যেহেতু আমরা রাজনীতি করছি, রাজনীতি কি হতে পারে, কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে তো নিরন্তর ভাবতে হয় আমাদেরকে। এই যে বিএনপি জামাতের উপরে এত বড় ক্র্যাকডাউন গিয়েছে, বা ছাত্রদের উপরে এই যে ধরেন হাসিনার বিরুদ্ধে মানুষ একাত্ম হয়েছে কেন? ছাত্রদের উপরে নির্যাতন একটা সিম্প্যাথি গ্রো করেছে। আমি ভাবলাম গত 2 বছরে আওয়ামী লীগের প্রতি কি মানুষের কোনো সিম্প্যাথি তৈরি হয়েছে? আমি একটা লোকও পাই নাই, মানে সাধারণ একজন মানুষ, যে আওয়ামী লীগের প্রতি তার সামান্য সিম্প্যাথি তৈরি হয়েছে। আপনি দেখবেন আমাদের মধ্যে বিরোধ আছে, আমাদের মধ্যে নানা মতভেদ আছে বিভিন্ন বিষয় নিয়ে, আমরা বিএনপি সমালোচনা করি, বিএনপি আমাদের সমালোচনা করছে, কিন্তু এই অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, কারোর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটা সিম্প্যাথি তৈরি হয় নাই। কেন হয় নাই? কারণ আওয়ামী লীগ কোনো সিম্প্যাথি তৈরি করার চেষ্টাও করছে না। তারা এক ধরনের হুমকি ধামকি, একটা ওই যে আপনি বলছেন নাশকতা, এক ধরনের অ্যাগ্রেসিভ মোড নিয়ে তারা আছে। তো ফলে এইটা একদিকে আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমরা একটা স্বস্তির জায়গা, যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে। এর পরবর্তী স্ট্র্যাটেজি কী নেবে সেটা আলাদা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যেটা দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে আমরা যে বিরোধটা দেখতে পাচ্ছি, এই বিরোধটা নতুন না। এর আগেও বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক ছিল, আবার সম্পর্ক নষ্ট হয়েছে, এবং এটা অ্যাবসলিউটলি ক্ষমতার দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটা কিন্তু সেন্ট্রালাইজড কোনো দ্বন্দ্ব না, এটা কিন্তু রুট লেভেলে। আপনি একটা ইন্টারেস্টিং ঘটনা আমি আজকে শুনলাম যে দেখেন জামাত আর বিএনপির মধ্যে বিভিন্ন জায়গায় নানা বিভেদ হচ্ছে, কিন্তু আমাদের এই যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ভালো বলতে পারবেন, আমাদের যে লয়ারদের যে আছে মানে এটা কি বলে বার কাউন্সিল, সেখানে কিন্তু ওনারা 2 দলই ভাগাভাগি করে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশন না করেই এক ধরনের মানে ভাগ ভাটোয়ারা করে নিয়েছেন পজিশনটা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপিকেও এটা বুঝতে হবে, জামাতকেও সেটা বুঝতে হবে। অতীতে ওনারা কিছু ভুল করেছিলেন বলেই অতীতে আওয়ামী লীগ কিন্তু স্পেস পেয়েছে। আমরা যেটা 96 সালকে সবসময় বলে থাকি যে 96 সালে বিএনপি জামাতের দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এবং আরও দ্বন্দ্বের কারণে 1/11ও ঘটেছে পরবর্তীতে। এখন বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্বটা কী নিয়ে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ সহ নানা ইস্যু নিয়ে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে, এটা সত্য। এখানেও আমি মনে করব যে বিএনপি কৌশলগতভাবে এই জিনিসটা ভালো করতে পারত, কারণ বিএনপি এত নির্যাতন, বিএনপি একটা পেটি বুর্জোয়া দল, বিএনপি ওই অর্থে মানে সাংগঠনিক, আপনি দেখবেন যে তারেক রহমানকে আমরা যত অর্গানাইজ দেখতে পাচ্ছি, কিন্তু বিএনপির অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের বলার দরকার নাই, আপনি বিএনপির মহাসচিব নিজেই বলছেন যে আমাদের পুরো পরিস্থিতি খুব হতাশাজনক, একমাত্র আশার আলো তারেক রহমান। ওনার কথার যদি আমি সংক্ষেপে বলি, ওনার কথাটা এরকম। তো এই আশার আলো, একটা আশার আলো দিয়ে তো আপনি চলতে পারবেন না, আপনাকে তো এটা মানে টপ টু বটমে এটা তো সার্কুলেটেড হতে হবে, এটা তো সংক্রমিত হতে হবে, সেটা তো সময় প্রয়োজন। তো হ্যাঁ হ্যাঁ, এখন কথা না সময়ের প্রয়োজন। আমি আপনাকে বলি, আপনারা যে সবাই বলেন যে বিএনপির মাত্র ক্ষমতার 5 মাস, এটা ভুল। আমি তো বিএনপির যে 18 মাস ছিল এর আগে, 18 মাস আগে ক্ষমতায় কে ছিল? আপনি উপরে ছিল ডক্টর ইউনূস, উপরে ছিল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সব জায়গায় তো আপনি দেখবেন বিএনপির প্রাধান্য ছিল, জামাতেরও তো ছিল। হ্যাঁ, ওই তো আমি তো বলছি বিএনপি এবং জামাতের ছিল। তো ওই যে একটু ভুলে হলেও শামীম হায়দার পাটোয়ারি একটু বলে ফেলেছেন না যে বিএনপি জামাতের সরকার। তো আসলে আমি যেটা দেখি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বলতে যেটা ছিল, ওইটা আসলে এক অর্থে বিএনপি জামাতের সরকার ছিল। আপনি ইউনিভার্সিটিগুলো দেখেন, কিছুতে বিএনপি কিছুতে জামাত। আপনি ওই যে সচিবালয়ে দেখেন,
বিএনপিপন্থী জামাতপন্থী লোকদের প্রাধান্য ছিল। আপনি একদম ইউনিয়ন লেভেল, জেলা লেভেল, উপজেলা লেভেলে যদি দেখবেন দুইটা দলেরই লোকদের ছিল। খারাপ না, এটা এক ধরনের মানে জাতীয় সরকার লোক ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যেটা দেখতে পারি, এই বিএনপি জামাতের দ্বন্দ্বের সুযোগ আওয়ামী লীগ বেনিফিটটা পাবে, এটা আমার একটা রাফ আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে যে এই যে দ্বন্দ্বটার ফাঁকে যখন আওয়ামী লীগ আবার ঢুকতে চাইবে, তখন আবার বিএনপি জামাত কি হয়ে যেতে পারে, এক হয়ে যেতে পারে। কেন এক হয়ে যাবে? এই জন্য যে আওয়ামী লীগ মানে তার চিরস্থায়ী শত্রু তৈরি করেছে, শুধু ওই যে পাটোয়ারিদের ছাড়া, মানে জাতীয় পার্টি ছাড়া আর সবকে সে তার অপোজিশন বানিয়ে ফেলেছে, অপোনেন্ট বানিয়ে ফেলেছে। এবং এই অপোনেন্টদের সাথে সম্পর্কটা এই জায়গায় যে এটা রিপেয়ারেবল না। তো সব কথার মূলে আমি আপনাকে শুধু এটা বলতে চাই, সেটা হলো বাংলাদেশের এই ধরেন জুলাই অভ্যুত্থানের পরে আমরা কয়েকটা স্তর পার হয়ে এসেছি। একটা তো 18 মাসের একটা সরকার পার হয়েছি, এখন একটা নির্বাচিত সরকার পার হয়ে আসছি, একটা গণতান্ত্রিক ধারায় আমরা ঢুকছি। এখানে দ্রব্যমূল্য, এখানে জুলাই মানে সনদ বাস্তবায়ন, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া, নানা বিষয় নিয়ে এখানে এক ধরনের অবস্থার মধ্যে যাবে। বিএনপি যদি দুটো দিক ব্যালেন্স করতে পারে, একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিকে সমুন্নত রাখা, চেকস অ্যান্ড ব্যালেন্স করা, আর হচ্ছে যদি আপনার গুড গভর্নেন্স অ্যান্ড মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্য, এই যে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি, মানুষের জীবনযাত্রার, এই দুটো যদি ব্যালেন্স করতে পারে সেটা একরকম হবে। আর যদি ব্যালেন্স করতে না পারে, বিএনপি যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে সমালোচনা সহ্য না করার যে মানসিকতা, এটা কিন্তু বিএনপিকে আস্তে আস্তে আবার অটোক্রেটিক একটা মুডের দিকে নিয়ে যায়। যেমন একটা উদাহরণ কি দিতে পারবেন? যেমন ধরেন আমি যদি সংক্ষেপে বলি আর কি, যে এই যে রিসেন্টলি আমরা দেখলাম যে এনসিপির সাথে বিভিন্ন জায়গায় যে ভাষা ব্যবহার করছে, এই ভাষার পরে আসলে মানে তৃণমূল পর্যায়ে যদি কিছু ঘটনা ঘটে, ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনার বিরোধী দল আপনাকে তো বিরক্ত করবে। ধরেন আমি আপনার বিরোধিতা করছি, বিরোধিতা আমি আপনাকে গালাগালি করছি, ধরেন খুব আমি ধরে নিলাম আপনার কথা যে এনসিপি খুব খারাপভাবে করছে। আপনি সেটা হ্যান্ডেল করবেন কি মেরে? আপনি সেটা হ্যান্ডেল করবেন কি মানে লাঠিয়ালি বাহিনী দিয়ে? সেটা তো না। আপনি যদি সেটা করেন তাহলে কি হচ্ছে, এনসিপিও ওল্ড পলিটিক্স করতেছে, আপনিও ওল্ড পলিটিক্স করতেছেন। ঠিক আছে, আপনি দেখেন তারেক রহমান কিন্তু বার্তা দিয়েছিলেন, উনি একটা কার্টুন শেয়ার করেছিলেন, রাইট? জি। আপনি দেখেন তারেক রহমান কি মেসেজ দিয়েছেন, উনি বলেছেন আমার হাড় যারা ভেঙে দিয়েছে, আমার মাকে যারা কষ্ট দিয়েছে। আপনি তারেক রহমানকে তো কুলাঙ্গার বলে গালি দিয়েছেন না শেখ হাসিনা? জি। তো তারেক রহমান তো বলছে তাদেরকে আমি ক্ষমা করে দিতে চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই, উনি ক্ষমার কথা বলেছেন। তাহলে যে আপনাকে ফিজিক্যালি অ্যাটাক করেছে, অনবরত আপনার চরিত্রের উপরে কালিমা লেপন করেছে, এবং যখন আপনি দুর্বল ছিলেন, ঠিক আছে, ক্ষমতাসীনরা, এখন আপনি ক্ষমতাসীন, আপনাকে গালিগালাজ করছে, ধরেন অপ্রীতিকর কথা বলছে, আপনাকে কারা করছে? ধরেন বিএনপি ভোট পেয়েছে কত কোটি ভোট, আর এনসিপি ভোট পেয়েছে ধরেন 20 থেকে 22 লক্ষ, সব মিলিয়ে পার্সেন্টেজও তো অনেক ইনফেরিয়ার। তো সেই জায়গায় আপনি যদি তাদেরকে মেরে, মনে করেন বাংলাদেশে কাউকে মেরে কোনদিন দমন করা যায় না, বরং পপুলার হয়েছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে স্বাভাবিকভাবেই শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইবো যে এই খারাপ ব্যবহার, খারাপ আচরণ, গালাগালির জবাব কি মারামারি হতে পারে কিনা। অতীতে যে খারাপ দৃষ্টান্তগুলো রাজনীতিতে ছিল, সেটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে, আমি যদি 24শে গণঅভ্যুত্থানকে একটা পরিবর্তনের সূত্র হিসেবে ধরি, তাহলে আগের ঘটনার তো নিঃসন্দেহে কর্তৃত্ববাদী শাসনের অংশ আছে না, শেখ হাসিনা বা তার সঙ্গে যারা এই ধরনের বিহেভ করছে, রাজনীতিবিদদের, ছাত্রকর্মী, যুবকর্মী, শ্রমিক কর্মীদের, এটা পরিবর্তন হওয়া উচিত। এখন যেমন আমি মানে একটু কড়া কথাই বলি যে মানুষের ভাষা আছে, জানোয়ারের ভাষা নাই, সে গুতাগুতি করে। মানুষের কেন ভাষা আছে, সে তার বহির্প্রকাশটা নিজের মধ্যে থেকে বলতে পারে, কিন্তু মানুষ যখন তার ভাষাটাকে ভিন্ন দিকে, ওই যে আপনি গালাগালি এটা ওটার কথা বলছেন, নোংরা কথা বলছেন, সেটাকে প্রত্যাশা করেন। আর বিশেষত যারা রাজনীতিবিদ, সে যে দলেরই হোক, তাদের কাছ থেকে এই জিনিসগুলো হয় না। অতীতের অনেক বক্তা আমাদের পূর্বপুরুষের অনেক গেছিল, যেমন ঈশ্বরদী একজন শ্রমিক নেতা ছিল, সে তার কিছু কিছু কথার মধ্যে মানে এক ধরনের মানে গালি, যেটা ধরলে সাধারণ ভাষায় গালি, কিন্তু ওই বক্তৃতাকে সে সমৃদ্ধ করত।
মানে শ্রমিক আন্দোলন তো আমি একবার তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি এটা বলে যদি শ্রমিকদেরকে পরিচালনার সময় কিছু কিছু বিষয় থাকে, আমি তাদেরই একটা অংশ, আমি রাজনীতিবিদ, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, এই নিয়ে শ্রমিক আন্দোলন করা যাবে না। তো মানে তার বক্তব্য তো এটা, তারা আবার আমি এই শব্দগুলো যদি ব্যবহার না করি তাহলে তারা আবার মনে করবে আমি ভদ্রলোক। তো সেটা হচ্ছে অলংকারিক অর্থে। আর এখন যে মানে আপত্তিগুলো বিভিন্ন জায়গায় উঠছে, আমার কাছে মনে হয় সেই জিনিসগুলো রাজনীতিতে আমরা তো একটা পরিবর্তনের ছোঁয়া নিয়ে গণ অভ্যুত্থানের পরবর্তী, এটা আমরা অতীতকে দেখছি, এখন এক হয়ে গেলে তো নতুন কিছু হলো না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ভাষার সঙ্গে এই মারামারিটাও, মানে সন্ত্রাস যেটাকে আমরা বলি রাজনীতিতে, সেটাকেও মানে সরকার কোন জায়গায় লস করবে, যে আমার গালি দিছে সে নাকি আমি তাকে যাকে পিটাইছি সে, এই বোধটা যদি রাজনীতিতে না করে তাহলে অন্য সরকারের সঙ্গে বর্তমান সরকারের অনেকেই ভিন্নতা দেখবে। এখন এই ঘটনাটা যেখানে ঘটছে একেবারে তৃণমূল পর্যায়ে, তাদের আপনি যেটা বলছেন বিবেচনা শক্তির কথা অথবা আপনি তাদের বোধের কথা বলছেন, ওই গালাগালি শুনে বা ওই খারাপ কথা শুনে তার মধ্যে সেই তাৎক্ষণিক যে রিয়াকশনটা হয় সেটা আপনার প্রশমন করবেন কিভাবে? না না, যারা সিনিয়র থাকবেন যত প্রান্তিক পর্যায়ের ঘটনাই ঘটুক না কেন, একটা ঘটনা ঘটে যেতে পারে। যেমন আমি একটা সত্য কথা বলি, মা যখন চড় দেয় এটা কিন্তু অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা যাবে না। মা বিরক্ত হয়ে আমাকে চড় দিচ্ছে, এটা আমার সারা জীবন মনে থাকবে, এই ঘটনার জন্য আমার মা এটা করছে। কিন্তু এর জন্য মাকে কিন্তু আমি দোষারোপ করছি না, আমি নিশ্চয়ই খারাপ কিছু করছিলাম, সে এটা ঠেকাই দিছে। কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে, সেই শিক্ষাটা যদি আমরা গ্রহণ না করি, যারা আমরা রাজনীতিবিদ হিসাবে, ছাত্র সংগঠনের সময় তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমন অনেক ঘটনা আছে যেগুলো এখন আমার কাছে চিন্তা করলে মনে হয় যে এগুলো একেবারেই ছেলে মানুষ, এগুলো কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন। কিন্তু ওই ছেলে মানুষটাকে এখন আমি ধারণ করব কেন? এখন যেটা হচ্ছে গণতান্ত্রিক স্পেসে সরকারি দল না, বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতকে আমি যেভাবেই অতীত আলোচনা করি না কেন, জামাত এখন নির্বাচিত বিরোধী দল, তাই তো? তা আমার ট্রিটমেন্টটা কি ৭১-এর পরাজিত শত্রু, ৭১-এর অমুক ঘাতক, এটা ওটা বলে সমালোচনা করা যেতে পারে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে জামাতকে বাদ দিয়ে তো এখন পার্লামেন্ট চলছে না, রাজনীতিও চলছে না। ঠিক তেমনি ওই যে ঘটনাটা ঘটছে রাস্তার মধ্যে, ওই ঘটনাকে যত কম ঘটনার দিকে নেওয়া যায় তত ভালো। একটু আগে আপনি তারেক রহমান সাহেবের কথা উল্লেখ করে না, যে তিনি পরিশীলিত একটি রাজনীতি করতে চাচ্ছেন, অর্থাৎ শত্রুকে আঘাত না করে শত্রুকে বন্ধুভাবাপন্ন পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে তার সুযোগ সৃষ্টি করা। তা এখন যদি নেতা আমাদের তারেক রহমান হয়ে থাকে সরকারি দলের অবস্থান থেকে, এবং তিনি এখন জাতীয় নেতাও বটে, যেহেতু মানে প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী শুধু বিএনপি না, তো সারা দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, জি হ্যাঁ, রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাহলে পরে তার অংশ সকল দলের দাবিদার তারা, যে তিনি আমাদের প্রধানমন্ত্রী। একজন মন্ত্রী যখন হয়েছে সে তখন দলের থাকে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে সরকারি দলকেই এই উদ্যোগটা নিতে হবে, মানে মানে গণতন্ত্র যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, এটা মুখে মুখে বলে না, সেই ভূমিকাটা বিএনপিকে নিতে হবে। ডেলেজ খান, একেবারে ভিন্ন প্রসঙ্গ আপনার কাছে আলোচনা করতে চাই। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি রয়েছে, ইয়াও ওয়েন, তিনি বলেছেন তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার, বাংলাদেশ চীন এবং মিয়ানমার অর্থনৈতিক যে করিডোর, এটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে। এই যে করিডোর নিয়ে আমরা এর আগের বেশ কয়েকটি শোতেও আলোচনা করেছি। তো এই করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে আপনি এর আগে বলছিলেন যে সার্জিও গোরের সফরের কথা এবং প্রতিবেশীদের ভারতের নানা ধরনের এই নিয়ে চিন্তা কথা, আমাদের ব্লু ইকোনমি রয়েছে, আরও বেশ কিছু রয়েছে, সীমান্ত কাটাতার থেকে শুরু করে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক, আমাদের সামরিক সক্ষমতা। আমি ঘুরে ফিরে আপনার কাছে সামরিক সক্ষমতার কথা বারবার জানতে চাচ্ছি, এই কারণে কারণ এটি সাধারণ মানুষের প্রশ্ন যে আসলে আমরা কি করব, আমাদের চারপাশে বৃহৎ রাষ্ট্র ভারত, এপাশে মিয়ানমার, তারাও খুব শক্তিশালী, আসলে আমাদের অবস্থানটা আসলে কি হবে? ধন্যবাদ। আমি এটা আসলে অবজেক্টিভ আনসারটা দেয়া কঠিন, বরং একটু
যেহেতু সময় জি, বলেন। দিচ্ছেন সেই জন্য একটু ইয়ে করে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা ভয় ছিল যে ইউরোপে কমিউনিজম চলে আসবে, ঠিক আছে? সো ওই ভয় থেকে ইউরোপ করলো কি, হিটলারকে সাপোর্ট দেওয়া শুরু করলো এবং সোশ্যালিজমকে সাপোর্ট দিয়ে তারা যেটা শিল্ড করার চেষ্টা করলো যে কমিউনিজম যাতে ইউরোপে না ঢুকতে পারে। এবং নেভিল চেম্বারলেন সুদেতান ল্যান্ড নামে একটা অংশ, যেটা চেকোস্লোভাকিয়ার অংশ ছিল, ওইটা হিটলারকে তুলে দিয়ে বলল আর সম্প্রসারণ চায় না, এটাতে খুশি থাকো। এবং সে লন্ডনে ল্যান্ড করে বললো দিস ইজ পিস ইন আওয়ার টাইম। একই রকমভাবে এখন যেটা হয়েছে, পুরো বাংলাদেশ বড় দাগে দুই ভাগে বিভক্ত, মানে একটা পারসেপশনে, সেটা হচ্ছে আওয়ামী লীগ অ্যান্ড নট লাইকিং আওয়ামী লীগ। এখন যারা আওয়ামী লীগকে লাইক করতেছে না, তারা এখন মানে বাধ্য হয়ে বিএনপিকে স্ট্রং শিল্ড হিসেবে দেখতে চাচ্ছে টু ডিটার আওয়ামী লীগ এই জায়গায়। এখন এই জায়গাটায় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে জুলাইয়ের যে প্রত্যাশা, তার প্রেক্ষিতেই তো বিএনপি আসছে, তাই না? জুলাইয়ের প্রত্যাশা কি? বিচার বিভাগের স্বাধীনতা দরকার, দুদকের কার্যকারিতা দরকার, মানবাধিকার কমিশনের শক্তি বৃদ্ধি করা দরকার, বাক স্বাধীনতাটা যেন আর নষ্ট না হয় এটা দরকার, আর হচ্ছে রাজনীতি করার নিরাপত্তা দরকার। এটাই তো জুলাইয়ের এক্সপেকটেশন। এখন এইটার এগেইনস্টে বিএনপি কতটুকু লিভ করতে পারতেছে। এখন দেখেন সমস্যাটা কোথায় হয়ে গেছে, ওভারঅল আমাদের পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ আছে, এই জায়গায় এই যে গালি নিয়ে কথা বলল, স্ল্যাং একটা অংশ পর্যন্ত ঠিক আছে, বাট দেন আমার কথা হচ্ছে যেই কথাটা আমি আমার সন্তান অথবা বাবা আমার সামনে বলতে পারবো না, ওইটা আমি মানে আমি ব্যক্তিগতভাবে আমি এটা হরে ধরে বলতে চাই না। মানে বাসায় যেটা বলতে পারবো না, বাচ্চার সামনে যেটা বলতে পারবো না, ওটা ক্যামেরার সামনে কীভাবে বলবো? আর বাংলাদেশের পলিটিক্স মানে তো হচ্ছে ক্যামেরার সামনে। তো আমার মনে হয় যে তাদের ম্যাচুরিটি আসবে। 24-এ যাদের বয়স 24 ছিল, তাদের অলরেডি 26 হয়ে গেছে এই বছরে। আরও 2 বছর গেলে পরে আমার ধারণা গালির অজুহাত দিয়ে কিছু করা যাবে না। কিন্তু আমি একই সাথে মঞ্জু ভাইয়ের সাথে একমত, গালি দেওয়ার কারণে মাইট দেওয়া যাবে না। গালির কারণে আপনি বগুনি পরিবর্তে ইভেন চাইলে আপনি আদালতে যেতে পারেন যে আপনার মানহানি হয়েছে, বাট এইটার উত্তর কখনো এটা হতে পারে না যে আপনি আঘাত করবেন, রক্তপাত করবেন। আচ্ছা, এখন তাহলে সরকারের কাছে, যেহেতু সরকার একটা গঠন হয়েছে জুলাইয়ের পরে, এই এক্সপেকটেশন নিয়ে হয়েছে, এখন সরকারের কাছে কিন্তু ভেরি হাই এক্সপেকটেশন আমাদের। এখন আমি খুব চমৎকার আলোচনায়, মঞ্জু ভাইয়ের আলোচনার এই অংশটা আমার ভালো লাগছে, যে হঠাৎ করে বিএনপিকে আমরা মানে তাকাইলে পরে একটু কনফিউজ ফিল করি। এখন তারেক রহমান দেখতে একরকম, তার অর্গানাইজেশন এবং তার ক্যাপাসিটি, তার পার্সোনাল লাইফ একরকম, আবার বাকি অংশটা কেন জানি মনে হচ্ছে কোপাক পড়তে পারতেছে না, ধরতে পারতেছে না। উনি যেই গতিতে ইঞ্জিন নিয়ে আগাচ্ছেন, বগি কেন জানি মনে হচ্ছে টানতে পারতেছে না। কেন পারতেছে না দেখেন, এই কয়েকদিনের ভিতরেই আপনি দেখেন আমি কয়েকটা বড় দেখে সমালোচনা করি, কারণ এই সরকার সমালোচনা একসেপ্ট করে, তারেক রহমান করে বলে বলি আর কি। 1 নম্বরে ধরেন হচ্ছে নিয়োগে দলীয়করণ শুরু হয়ে গেছে, গভর্নর নিয়োগ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেগুলো আছে, গেলাম না স্পেসিফিক্সে। 2 নম্বর হচ্ছে সংস্কার থেকে একটু মনে হচ্ছে পিছু উঠতেছে, বা অনেকে বলতেছে যে সংস্কারের যেই টেমপ্লেটটা অন্তর্বর্তীকালীন সরকার রেডি করে দিয়ে গেছিল, এইটা তাদের ভালো লাগে না। ওই গুম অধ্যাদেশ আবার করছে, আগেরটা ফেলে দিয়ে করছে, টাইম নষ্ট হলো। তো আগেরটা কারেক্ট করে নিয়ে চালাই দিলেই হতো। নেক্সট যেটা সমস্যা সেটা হচ্ছে যে জ্বালানি আর অর্থনৈতিক চাপ, এটাতে ধরেন যে সরকারের কিছু করার নাই, কিন্তু তারপরেও জনগণ কিন্তু কষ্ট পড়ে গেছে, কারেন্ট বিল ডাবল হয়ে গেছে, গ্যাস পাওয়া যাইতেছে না সিএনজি স্টেশনে, তেলের দাম অলরেডি বাড়ছে এবং কমবে না, কারণ হরমুজে যেহেতু ইম্প্যাক্ট আছে। ফাইনালি যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে মানে জনগণ এই জায়গায় একটু দ্বিধায় পড়ে গেছে, সেটা হচ্ছে প্রশাসনিক সমন্বয়ে একটা দুর্বলতা দেখা যাচ্ছে এখনো। গতকাল একটা ঘটনা দেখলাম যে এক গার্মেন্টস মালিককে, যে আবার মানে মিলিটারি ব্যাকগ্রাউন্ডেরও, তাকে একজন এমপি, একজন মেয়র, প্রশাসক আর কি, মানে ওনারা তো নিউ ইয়র্কের মেয়র মামদানির মতো লাগে, ওনাকে দেখলে আমার মামদানির কথা মনে পড়লো হঠাৎ করে। কিন্তু ওনারা 2 জন মিলে একটা ভদ্রলোককে রাস্তা থেকে শাঁসায় তুলে নিয়ে চলে গেল এবং কোর্টে 5 দিন মানে রাখতে পারলো না, জামিন দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ যে কোর্ট সেভ করছে তাকে। কিন্তু অনগ্রাউন্ডে প্রশাসনের একটা সমন্বয়হীনতা তো হয়েছে। একটা ভদ্রলোককে আপনি যদি ধরতেই চান, আমাদের প্রতিষ্ঠানগুলো এত দুর্বল হয়ে গেছে, আপনি একটা ওয়ারেন্ট দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতেন, সিন ক্রিয়েটটা করার দরকার কি ছিল? এটাতে না আসলে আমার কাছে মনে হয় যে ওই যে প্রত্যাশাটা নিয়ে আমরা তাকাই, প্রত্যাশাটা কি আর্মি পার্সন দেখে প্রত্যাশাটা না, যে কারো ক্ষেত্রে আমি এই জন্য বলছি, উনি ফার্স্টে গার্মেন্টস মালিক, তারপরে হচ্ছে উনি রিটায়ার্ড একজন অফিসার, ঠিক আছে? রিটায়ার্ড অফিসার হিসেবে ভাই মানে এইটুক সম্মান পৃথিবীর সব দেশে দেয়, পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, তারা যেহেতু দেশের জন্য পরিশ্রম করে, এই জন্য রিটায়ারমেন্টের পরও একটু সম্মান দেয়, এটা তাদের প্রাপ্য। তো
কারণ যুদ্ধ লাগলে পরে এই একটা লর্ড আছে, এরা গ্যারান্টেড, এরা চায় খান না চাক যুদ্ধ করবে। এখন এই জায়গা থেকে আমি আপনার ওই প্রসঙ্গে আসি যে এখন যে এই যে দুর্বলতাগুলোর কারণে গত ধরেন আমরা তো দেশের এই খবরগুলো টের পাই, অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে 20,000 কোটি টাকার উপরে লোন করে ফেলছে সরকার, পারতেছে না, 16টা অধ্যাদেশ অনুমোদন দেয় নাই। তো এখন এই অবস্থায় এসে জনগণ তারপরেও না সরকারের দিকে প্রত্যাশা করতেছে, এই কারণে ওই যে আমি যেটা বললাম যে ঠেকাওরে আওয়ামী লীগ, কারণ ওইটা হইলে পরে তো পুরো জিনিসটা বৃথা হয়ে যাবে যে চেঞ্জগুলো চাইছে। এখন এই চেঞ্জের জায়গায় আপনার এইটাতে আসতেছি, প্রসঙ্গটাতে খুব সংক্ষেপেই বলবো। সেটা হচ্ছে চায়না আমাদেরকে চমৎকার একটা জিনিস অফার করছে, সেটা হচ্ছে একটা করিডোর অফার করছে। আর রিচার্ড গোর দৌড়ায় আসছে যে করিডোর তো নিবা, সাথে কি পুরোপুরি চলে যাচ্ছ কিনা। এখন এই জায়গায় বাংলাদেশের কিন্তু প্লে আছে। প্লে কি? আনোয়ারা নামের যেখানে ইপিজেডটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু ওই করিডোরের মাথায়। তাহলে এই করিডোরটা হচ্ছে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেই ইনিশিয়েটিভের একটা অংশ। সে চাচ্ছে যাতে কম খরচে তার দেশ থেকে কাঁচামাল এখানে আনা যায় বাই রোড, এবং এখান থেকে যাতে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, মালাক্কা ডিলেমা যেটা আছে, বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, যে তেল ওদিক দিয়ে ঘুরায় নেওয়ার চেয়ে সে কায়াকপো থেকে আমাদের এই দিকে মানে চিটং পোর্ট থেকে আর ওদিকে গাদার বন্দর থেকে 3টা জায়গা থেকে তুলে নিতে চাচ্ছে যাতে তার শিপটা মালাক্কায় ঢুকতে না হয়। আচ্ছা, এখন এইটা করতে গিয়ে যে জায়গাটায় রিস্ক, মানে ওদের উৎসাহটা আমি এক্সপ্লেন করলাম যে ওদের উৎসাহ তাদের নিজের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে না। এখন আমার প্রশ্ন হচ্ছে রোহিঙ্গার যে ক্রাইসিস হয়েছে এটা কেন হয়েছে? কারণ ইন্ডিয়া ওখানে কালাদান প্রজেক্ট করছে আর কায়াকপোতে প্রজেক্ট করছে হচ্ছে চায়না, এবং তাদের প্রয়োজন মেটাতে গিয়েই কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। আপনি আজকে এই রোহিঙ্গাদেরকে যে আমরা ত্রাণ দেই, এই ত্রাণের হিসাবটা দেখেন 2017 সাল থেকে 1%-এরও কম হচ্ছে চাইনিজ কন্ট্রিবিউশন, বাকি সব হচ্ছে পশ্চিমাদের কন্ট্রিবিউশন। এখন সে হঠাৎ করে এই রোড করতে আসছে। বাংলাদেশের আসলে এখন তাকে বোঝানো উচিত যে তুমি যে রোড করতেছো, আই ফুললি অ্যাগ্রি উইথ দ্যাট। আমি আমেরিকার সাথে আরএমজির ব্যবসাও করব, তোমার সাথে এই যে আছে করিডোর আছে এটা তো আমি থাকবো, এটা আমার কানেক্টিভিটি বাড়াবে, বাট তোমাকে ইনশিওর করতে হবে যেহেতু আরাকান অথবা রাখাইন হয়ে রোডটা ঢুকবে বাংলাদেশে, সুতরাং আমার দেশে 8,500 একর জায়গা দখল করে মিয়ানমারের 12 লাখ নাগরিক যে বসে আছে, এই মিয়ানমারের নাগরিকদেরকে ফেরত নাও তুমি। ওটা তো অফার করেছে ঠিক আছে, এবং এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে, ধরুন আমি 2 বছর তো রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি, প্লাস আমার নিজের লেখা একটা বই আছে, ইটস ভেরি ডিফিকাল্ট। এই যে ইব্রাহিম দা তো বললেন না যে 5,000 আমার আর 3 লাখ এখান থেকে নিবে, ওরে ভাই 3টা রোহিঙ্গা আপনি পাঠানোর চেষ্টা করে দেখেন। ফার্স্টে ভেরিফিকেশন, ইউএনএইচসিআর এর সার্টিফিকেট, তারপর হচ্ছে ওইখানে পরিবেশ তৈরি হয়েছে কিনা, তারা 3 জন যাবে কিনা, এই কনসেন্ট ওদের। তো এই জায়গাটাতে এসে চায়নার সাথে খুব ক্লোজলি কাজ করা লাগবে। আমি তো এর আগেও বলছি প্রতি 10 কিলোমিটার 1 লাখ করে রোহিঙ্গা নিবা, আমরা এরকম 4টা করিডোর দিব তোমাদের। জি না, আপনি যে আলোচনাটা করলেন ব্যারিস্টার স্বামীনাথন পাটোয়ারির জন্য আলোচনা করতে সুবিধা হয়ে গেল আর কি, যে সমালোচনাগুলি হলো। জি স্বামীনাথন পাটোয়ারি। জি, নেভেলি চ্যাম্বারলেনের কথা বললেন উনি। চ্যাম্বারলেন তো পলিসি অফ অ্যাপিসমেন্ট করে হিটলারকে ল্যান্ডগুলো দিয়ে আসছে, বা যে ল্যান্ড নিছে এর বিরুদ্ধে অ্যাগ্রেশন যায় নাই। সারা ওয়ার্ল্ড চ্যাম্বারলেনকে বললো 1936 মেবি তুমি একটা ওয়ার্ল্ড ওয়ার ঠেকালা। উইনস্টন চার্চিল বলল যে এটা ওয়ার্ল্ড ওয়ার ঠেকানো হলো না, ওয়ার্ল্ড ওয়ার ফ্যাসিলিটেট হলো, এবং উইনস্টন চার্চিল প্রুভ হলো রাইট। রোহিঙ্গা ইস্যুতে মায়ানমার আমাদের ধারণা ছিল সবসময় চায়নার একটা আধিপত্য সেখানে থাকবে, উনি ভালো বলতে পারবে, বিশেষ স্পেশালিস্ট। রোহিঙ্গা ইস্যুতে চায়না এখন পর্যন্ত আমাদেরকে কোনো হেল্প করতে পারেনি। যে করিডোরের কথা বলা হচ্ছে ওই করিডোরটা তো আসবে, মায়ানমার তো 2টো মায়ানমার, একটা না, এখন একটা এদিকে রেবেল পার্ট আর একটা সেন্ট্রাল পার্ট। এখন তো একটু শান্ত হয়েছে, কিন্তু একটা সময় তো সেন্ট্রালের সাথে এদের কোনো সংযোগই ছিল না। তো সেই রাস্তাটা আসলে কোন দিক দিয়ে আসবে, রেবেল পার্ট দিয়ে নাকি 2 পার্ট দিয়ে, 2 পার্টের সমন্বয় হবে কিভাবে, এটা আসলে একটা ইস্যু আছে। মূল যেটা ইস্যু, কোনোভাবেই এই ধরনের কোনো প্রজেক্ট ইন্ডিয়া খুব একটা ভালো চোখে দেখবে না, একদম খোলা বিষয়ে খোলামেলা বলতে গেলে। কোনোভাবেই এই ধরনের কোনো প্রজেক্ট আমেরিকা ভালো চোখে দেখবে না। যে জিনিসটা বাংলাদেশে ভারত আমেরিকা খোলা চোখে ভালো চোখে দেখবে না, এটা করা কি আসলেই মানে পসিবল কতটুকু? সার্বভৌমত্বের মধ্যে অনেক কথা বলতে পারি, বাস্তবতা হচ্ছে যে 2টা বা 3টা পরাশক্তি যখন কোনো বিষয়ে মতামত দেয় সেটা আমাদেরকে রিথিঙ্ক করতে হয় অনেকবার। শেখ হাসিনাও তিস্তা প্রজেক্টের জন্য বহু ট্রাই করেছে, এটা আমার নির্বাচনী এলাকার ভিতর দিয়ে যায়, এবং ওখানে একবার চাইনিজ অ্যাম্বাসেডর সাডেনলি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলেন, ওখানে সবার সাথে বসছে না, এই যে একটা প্রজেক্ট হবে তিস্তাতে ভালো হবে, 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট তোমাদের তো ভালো হবে, কি তোমরা কি বলো? ওইখানে উপস্থিত লোকজন বলছে যে প্রতিবেশী দেশ চায় না, তুমি কেমনে করবা? একদম খোলামেলা আলাপ করেছে। তো সেইটা একটা ইস্যু তো আছেই। নাও
এরা কী জন্য মানে এই আমেরিকায় আসছে কী জন্য এটা আমরা বুঝতেছি না, আমরা কেউ জানি না। সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হলো তারা কোনো পলিটিশিয়ানের দেখা করেনি। সার্জিও তো আমি যেটুকু দেখেছি ভিজিবলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আর কথা বলেছেন ফরেন মিনিস্টারের সাথে, মাঝখানে ডিনার বাতিল করে কথা বলেছেন ভারতের হাই কমিশনারের সাথে, যেটা আনপ্রেসিডেন্টেড। একটা রাষ্ট্রের বিশেষ দূত আরেকটা রাষ্ট্রে এসে আরেকটা রাষ্ট্রের দূতের সাথে কথা বলেছে। কি আলাপ হয়েছে? একটা আভাস আছে যে ইনক্লুসিভিটির একটা কথা বলা হচ্ছে। আর হ্যাঁ, তুমি চায়নার দিকে বেশি টিল্ট হও না। আবার এখানে ওই চিপ বা কী যেন একটা কম্পিউটার প্রোডাক্ট নিয়েও একটা ইস্যু আছে। ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ট্রুম্যান তার মার্শাল প্ল্যান সেমিকন্ডাক্টর চিপ নিয়ে, এক্স্যাক্টলি, তো যখন মার্শাল প্ল্যান নিয়ে আসলো ট্রুম্যান, যে আমরা এখন কমিউনিজম স্প্রেড করার জন্য খাদ্য দিব, সাহায্য দিব, এবং একটা ইকোনমিক আলাদা বডি করলো, কমিউনিস্টরা তখন আবার কমিনকম করবো রাশিয়া, যে তুমি এই কমিনকম দেশগুলো থেকে খাবার নাও বা জিনিসপাতি নাও। এখনও তাই, চায়না বলা একটা আছে, ইউএসএ বলা আছে। বাংলাদেশকে ইউএসএ স্পষ্ট বলে দিয়েছে তোমাকে ইউএসএ বলায় থাকতে হবে, বাংলাদেশ মনে রাজিও হয়েছে। অর্থাৎ জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা আমাদের ইন্টারনাল পলিটিক্স অ্যান্ড ইস্যুগুলো এক্সটার্নালাইজেশন করে দিয়েছি। এটা বিএনপির কোনো দোষ না, বিএনপি এখানে কিছুই করার নেই, এটা হয়ে আসছে, সামনে হয়ে আসবে। চায়নাও ইনক্লুসিভিটির কথা বলেছে, ভারত তো অবশ্যই বলবে। সেই প্রেক্ষাপটে আমার তো মনে হয় আস্তে আস্তে আওয়ামী লীগ রিভাইভ হবে, এবং এটা কিভাবে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হবে এটা নিয়ে কিন্তু খুব বেশি কনফিউশনের নাই, সেটা এখন আলোচনার ভিত্তিতে হতে হবে। এখন শেখ হাসিনা বর্ডারে দাঁড়ায় গেল 2-4-5 হাজার লোক নিয়ে, ঢুকে পড়লো, তার লোকজন মানে তাকে ফুলের মালা দিল, আবার একটু পরে গিয়ে ফাঁসির মঞ্চে গেল। ফাঁসি হতে অনেক দেরি আছে স্টেপগুলো, নাহিদ যে বলেছে আসলেই ফাঁসির মঞ্চে ঢুকাতে হবে, এটা তো ইজি ব্যাপার না, অনেক ধাপ আছে। কিন্তু ওইটা তো কোনো সমাধান হবে না। সমাধান হচ্ছে আলোচনা করে শর্ত সাপেক্ষে আসতে হবে। তারও কিছু দায় আছে, তারও কিছু দায় মানতে হবে, এটা মেনেই সমাধান করতে হবে। শেখ হাসিনার কিছু না, অনেক দায় আছে, হ্যাঁ, সেটা সে বলবে কিছু, আমরা অনেকেই বলবো অনেক, তার ফাঁসির রায় হয়ে গেছে। তো এইটা কিন্তু আলোচনা করে সমাধান করতে হবে। আদারওয়াইজ যেটা ঘটবে, বাংলাদেশ শান্ত হবে না, ডিস্টারবেন্স বাড়বে। এখন আপনি বলতে পারেন ডিস্টারবেন্স আওয়ামী লীগ করবে, ঠিক আছে, আপনি যদি রাজনীতি করতে না দেন, ওরা তো ডিস্টারবেন্স করবেই, এটা তো খুব স্বাভাবিক। এটার পিছনে তো একটা লজিক কাজ করবে, একটা বিপ্লবী চেতনা কাজ করবে। অ্যান্ড আওয়ামী লীগ ওই রোমান্টিসিজমে ভুগছে, আওয়ামী লীগকে ওই রোমান্টিসিজমে ভুগতে দিয়ে দেশের ক্ষতি করবেন, নাকি একটা আলোচনার মাধ্যমে সমাধান করবেন? এইটা রাষ্ট্রনায়ক সুলভ একটা আচরণ অবশ্যই প্রাইম মিনিস্টারকেই করতে হবে। আর যে খারাপ কথাগুলো বলা হচ্ছে এগুলো খুব দুঃখজনক। এটা যারা বলে, একটা টার্ম আছে ক্যাকালজিস্ট, এই গালিগালাজ দেয়, খারাপ ব্যবহার ইউজ করে। তো এই ক্যাকালজিস্টের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচটা হচ্ছে ফ্ল্যাগমেটিক। উনি কাম আছেন, কোনো ইমোশনালি উনি স্টেডি ইমোশন দেখাচ্ছেন, কোনো ইমোশনাল ওভার এক্সাইটমেন্ট দেখাচ্ছেন না। কিন্তু কেন করা হচ্ছে গালিটা, আমি চিন্তা করেছিলাম, কেন শুধুমাত্র প্রাইম মিনিস্টারের নাম দিয়ে গালি দেওয়া হচ্ছে বারবার বারবার বারবার, ইনক্লুডিং তার বাবার নাম সহ, বাপ মা তুলেও দেওয়া হয়েছে। তাকে উত্তেজিত করা হচ্ছে যেন তিনি একটা খারাপ শব্দ বলেন যেটা নিয়ে ন্যাশন ওয়াইড কিছু একটা হতে পারে, এটা বড় কোনো নীলনকশার পাঠ হতে পারে। এক ককরোচ শব্দ দিয়েই ভারতে বড় আন্দোলন হয়েছে, রাজাকারের বাচ্চা শব্দ দিয়েই বাংলাদেশে আন্দোলন ফুয়েল আপ হয়েছে, ওরকম কোনো কিছু কুকিং হতে পারে। তো সেটার ক্ষেত্রে আমি যেটা মনে করি, দেশ তো শান্ত হচ্ছে না, ইকোনমিক্যালিও হচ্ছে না, পলিটিক্যালি হচ্ছে না। এখন শান্ত করার যে উপাদানগুলো আপনার হাতে আছে, আপনি সেগুলো ইউজ করবেন নাকি সেটাও আপনি ইউজ করবেন না? তো সেখানে আমি অবশ্যই যে পলিটিক্যাল একটা সেটেলমেন্ট, একটা রিকনসিলিয়েশন, একটা ইনক্লুসিভিটি, একটা ওপেন স্পেস করা, রাজনীতির পথ খুলে দেয়া, স্পেস দিতে হবে। তো সরকারকে তো দিতে হবে, সরকারই তো দেবে, সরকার তো স্পেস বন্ধ করবে না, দেবে। সেক্ষেত্রে একটা ইজি উপায় ছিল, আগের সরকার একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল আন্ডার অর্ডিন্যান্স, এই সরকারি অর্ডিন্যান্সটাকে র্যাটিফাই না করলে অটোমেটিক এই এক্সিকিউটিভ অর্ডারটা ডিফাঙ্ক্ট হয়ে যেত। আওয়ামী লীগ তো পার্লামেন্টে নাই, ঢুকতেও পারবে না। তো আওয়ামী লীগ যদি রিভাইভ হয়, পলিটিক্যাল লসটা কোথায় বিএনপির বা জামাতের বা অন্য কিছু? আমি তো দেখি কোনো লস দেখি না। কিন্তু আপনি যদি আওয়ামী লীগকে রিভাইভ না করেন, তাহলে কী কী কনসিকুয়েন্স হতে পারে, নিক্তি পাথরে এগুলো বিচার করতে হবে। বিচার করে রাষ্ট্রীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। জিয়াউর রহমান নিয়েছিলেন না, আওয়ামী লীগ নিজেই বাকশাল করে নিজেকে হত্যা করেছে, উদ্ধার করেছে কে? জিয়াউর রহমান। কেন করেছেন, কী জন্য করেছেন? নিশ্চয়ই দরকার ছিল, নিশ্চয়ই চাপ ছিল দেশের স্বার্থে। উনি তো জাদরেল অফিসার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। তো উনি যদি করে থাকেন, তাহলে এখনকার সরকারকেও চিন্তা করতে হবে। আমরা মনে করি যে অবশ্যই আওয়ামী লীগের ব্যাপক দায় আছে। আমি যেহেতু লয়ার, আমি জানি আওয়ামী লীগ রিভাইভ হলেও আওয়ামী লীগের নেতা কর্মীকে 2 বছরের উপরে জেলে থাকতে হবে মিনিমাম,
অনেকের তো ফাঁসিও হবে, অনেকের যাবজ্জীবন হবে, কিন্তু মধ্যম সারির নেতাদেরও 2 বছর জেলে থাকতে হবে। জেলেও জায়গা হবে কি না এত সে ব্যাপার আছে। তার মানে আওয়ামী লীগ আসলেও দুর্বলভাবেই থাকবে অনেক দিন, কিন্তু আপনি যখন আসতে দিবেন না তখন তারা কিন্তু ওই যে রোমান্টিসিজম, আবার একটা 71, এটা সেটা, এত ইজি না ব্যাপারগুলো। প্রথমবার সফল হবে না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাবে। তাদেরকে ওই চেষ্টা চালিয়ে দেওয়ার সুযোগটা দেওয়া ঠিক হবে না। এটা আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের শত্রু, আমাদের বন্ধু, আমরা সমাধান করে ফেলবো। জি, মজিবুর মঞ্জু, মোদ্দা কথা আপনি বুঝতে পারছেন তো যে আসলে আওয়ামী লীগের সুযোগ দেওয়া উচিত, আওয়ামী লীগের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। আর যদি আপনারা সেই স্পেসটা না দেন বা সরকার না দেয়, তাহলে যা হওয়ার তাই হবে। সরকার না, এটা খুব ভালো লাগছে যে আওয়ামী লীগ এখন আমাদের কাছে স্পেস চাচ্ছে। এটা নিঃসন্দেহে ইতিহাসের একটা বিরাট, মানে বলা যায় যে আমাদের একটা অপরচুনিটি, যেটা আমরা দেখে যেতে পারছি। দেখেন যে মানে একটা কথা আছে না, যে নিজেকে সাহায্য করে না আল্লাহ তাকে সাহায্য করে না। যে আওয়ামী লীগকে একেবারে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে গেছে যারা, ঠিক আছে। আমরা কিন্তু তখন বলেছিলাম, আমি আবার এই কথাটা সবসময় বলি, আমরা কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাক এটা ডিমান্ড করিও নাই। আমাদের ডিমান্ডটা সিম্পল ছিল যে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে এই আপনার মানে নির্বাচনের পদ্ধতিটা ধ্বংস করেছেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারটা রিভাইভ করেন, আপনি রিজাইন করেন। আমরা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, দেশ ত্যাগ চাই নাই, ঠিক আছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, এতটুকুই আমাদের চাওয়া ছিল। এখন আপনি মেরে কেটে জেলে ঢুকিয়ে হাজার হাজার লোক হত্যা করে আপনি যে জায়গায় পালিয়ে গেলেন কোথায়? ভারতে গেলেন, ঠিক আছে। তার এই পলিটিক্যাল ব্ল্যান্ডারের দায়িত্ব আমরা কীভাবে নিব বলেন? আজকে এই যে আমরা যদি যত কথাই বলি, এই যে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, এই যে ব্যাপক সমালোচনা হয়েছিল, জামাতের আমির প্রথম দিকে বলেছিল ক্ষমা করে দেওয়ার কথা, খেয়াল আছে? বলেছিল, এটা বলে সিরিয়াস লেভেলের উনি মানে সমালোচনার মুখে পড়েছেন। বিএনপির বিভিন্ন নেতারা বা এনসিপিতেও আমরা দেখেছি বিভিন্নভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকেরা জয়েন করার সব, আমি দেখেছি বিএনপিতেও জয়েন করেছে, জামাতেও জয়েন করেছে, এনসিপিতেও জয়েন করেছে। পাবলিকের প্রেশারে পড়ে আবার তারা এই সমস্ত বিষয় থেকে সরে এসেছে। অর্থাৎ কথা হচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে আমি তো আগেও বলেছি যে তার মধ্যে কোনো টোন ডাউন নাই। তা আমি আপনাকে খুন করলাম, খুন করে আবার আপনাকে হাত গুটাই আপনার দিকে তাকিয়ে আছে, আর আপনি আমাকে মানে বুকে টেনে নেবেন, এটা পৃথিবীতে কোথাও হয়েছে? এটা হয় নাই। সেই জন্য কথা অত্যন্ত পরিষ্কার, আপনি নিজের গর্ত খুঁড়ে নিজে সেখানে ডুব দিয়েছেন, এই গর্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ আওয়ামী লীগের পরিস্থিতিটা এমন হয়েছে, এই যে কথাটা আসছে যে আওয়ামী লীগ আমাদের দেশে নাশকতা করে কেউই সারভাইভ করতে পারে নাই, হয়তো একটা ডিস্টারবেন্স তৈরি করতে পারছে, ওই গলাকাটা বাহিনী, জাসদ আর অন্যান্য যারা করেছে, আলটিমেটলি কেউই এখানে আপার হ্যান্ড নিতে পারে নাই। সাময়িকভাবে হয়তো একটা ক্রেজ তৈরি করতে পারছে। তো আওয়ামী লীগ ওগুলোরও চেষ্টা করছে, ওই যে আপনি যেটা বললেন কোথাও কোথাও বোমা পাওয়া যাচ্ছে, থ্রেট আসছে, ইত্যাদি ইত্যাদি করার। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যতক্ষণে এটা বুঝতে পারবে, এইটাই একটা সমস্যা আমাদের দেশে, যে আপনি যতক্ষণ পর্যন্ত বাস্তবতাটাকে ফিল করবেন, আপনি বুঝবেন যে আপনার সেই রাজত্ব নাই, আপনি রাজত্ব হারিয়ে, ওই যে রাজারা অনেক সময় জমিদারের লোকেরা দেখবেন জমিদারি চলে গেছে, তারপরে ভাব দেখায় যে সে জমিদার। আওয়ামী লীগ যে জমিদারি পেয়ে বসেছিল বাংলাদেশে, এই ভাব যাইতে তো পারো 5-7 বছর লাগবে তার। এ হারাইয়া মারাইয়া ভাব গেলে যদি তার মধ্যে রিয়েলাইজেশন হয়, তখন হয়তো দেখা যেতে পারে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে গণহত্যা এমন একটা জিনিস, আমরা বলি না যে ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না। এই ফৌজদারি অপরাধের ফেসিং তাকে করতেই হবে, ইতিহাসের দায় এটা। যাই হোক, আমি ওই আলোচনা বারবার যেতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা কেউ মানি বা না মানি, স্বীকার করি বা না করি, এটা একটা নতুন যাত্রাপথে রওনা হয়েছে। এখন এটা আমরা ওল্ড যারা আছি, কারণ আমরাও তো আজকে পুরানো হয়ে গেছি, আমাদের জেনারেশন, আমরা যতক্ষণ পর্যন্ত এই খাওয়ানোর চেষ্টা না করব, দেখবেন আমাদের প্রত্যেকের যখন আমাদের ছেলে মেয়েরা নাতি টাতিরা যারা আসতেছে, ওদের সাথে কিন্তু আমাদের একটা গ্যাপ তৈরি হচ্ছেই। ওদের ভাষা আমরা বুঝি না, ওদেরকে আমরা আগে যেভাবে বাচ্চাদেরকে ধমক দিয়ে বকাঝকা করে কাজ করেছি, এখন ধমক দেওয়ার পর দরজা বন্ধ করলে টেনশন লাগে যে দরজা বন্ধ করে আবার ওখানে মানে কোনো অ্যাটেম্প নিচ্ছে কিনা, সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে কিনা, সারা রাত ঘুমাইতে পারি না। এই যে ধরেন এই জেনারেশনের গ্যাপ আমাদেরকে মনে রাখতে হবে। আমি সেদিন জিজ্ঞেস করেছি, আমি যদি এখন এই যে 2জন রাজনৈতিক নেতা আছেন খুবই পাওয়ারফুল, একজন সেক্রেটারি জেনারেল, একজন তো পার্টির সিনিয়র নেতা,
ওনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা এই যে আসিফ, নাহিদ, সার্জিস যাদের কথা বলছে, এদেরকে আপনারা কবে থেকে চিনেন? দেখবেন ওনাদের কিন্তু ওই যে 2024 সালের আগে ওনারা বলতেও পারবেন না এই সমস্ত ছেলেকে আমরা চিনি কিনা। আপনি তো রিপোর্টার, আপনি জানেন এই ছেলেগুলো কিন্তু 18 সাল থেকে 17 সাল থেকে এরা কিন্তু অ্যাক্টিভিজমের সাথে জড়িত। এরা নানাভাবে মুভমেন্ট অর্গানাইজ করেছে, এরা রাইট বেসড মুভমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের স্টাডি সার্কেল করে করে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। সো হঠাৎ করে 36 জুলাইয়ের আন্দোলনে এরকম একটা কাজ ঘটিয়ে দিয়েছে, বিষয়টা সেরকম না, অনুভব করতে হবে। আজকে আপনি মেসেজ দেখেন যে তারেক রহমানের সাথে তাদের ওই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে কমিউনিকেশন হয়েছে, এর আগে কিন্তু কমিউনিকেশন হয় নাই, চিনতো না কেউ কাউকে। সো আমি যেটা বলছি যে যখনই একটা বিবর্তন হয় সমাজের, একটা একটা ট্রাসেল হয়, এই যে গালিগালাজ, মারামারি, এগুলো কিন্তু একটা আমি ট্রাসেল পিরিয়ড দেখতে পাচ্ছি সমাজতাত্ত্বিক জায়গা থেকে। এই দ্বন্দ্ব সংঘাতে কিন্তু আমি খান ভাইয়ের সাথে একমত যে একটা পর্যায়ে গিয়ে সেটেল হবে। আচার আচরণে আমাদেরও তো ভাই অনেক রকম ছিল, একটা জায়গায় গিয়ে আচার আচরণ সেটেলমেন্টে আসবে। আমি যেটা মনে করি যে আমাদের একটা বোঝাপড়ার জায়গায় থাকতে হবে। আমি এখনও মনে করি যে আমাদের রাজনীতিতে যার অংশ আছে, যেমন আওয়ামী লীগকে যদি আপনি বলেন, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি বলা যায় না। কেন বলা যায় না আমি আপনাকে বলি, যেই দলের কর্মীদের একটা স্বতন্ত্র বোধ নাই, যে তার ধরেন আমি আওয়ামী লীগের বহু লোকের জিজ্ঞেস করছি যে হাসিনা পালাই গেছে, আপনি পালান নাই কেন? তো সে বলে কি, বলে যে আমি তো অপরাধ করি নাই, আমি পালাবো কেন? তো তার মানে আপনার নেতার অপরাধ করছে, পালাই গেছে যারা, তাহলে আপনি ওদের পক্ষে নিচ্ছেন কেন? আপনি এখনো বলছেন না কেন ওরা অপরাধী? বলছেন না তো। আওয়ামী লীগ সিম্পল একটা রিলিজিয়ানের মতো, রিলিজিয়ান যেরকম মানে ইয়া করে না, কোনো যুক্তিতর্ক ছাড়াই মনে করে যে আমার এটা বিশ্বাস, আওয়ামী লীগ রিলিজিয়ানের মতো। এটা কি পার্টি হতে পারে বলেন? তো সেই রিলিজিয়নকে ধ্বংস করা এত সহজ? এই জন্য নিজেকে ধ্বংস করছে, এই জন্য তাকে ধ্বংস করা যায় না। ঠিক আছে, ওই যে আমাদের সায়েন্স মানে ফিজিক্সে একটা সূত্র যেটা খুবই প্রমিনেন্ট, যে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, সে একটা থেকে একটা জায়গায় প্রতিস্থাপিত হয় বা রূপান্তরিত হয়। আওয়ামী লীগ তার এই শক্তির রূপান্তরটা সে ঘটিয়ে ফেলেছে, সে নিজেকে সে জায়গায় নিয়ে গেছে। শেখ মুজিবুর রহমান 70-এর নির্বাচনে মানে প্রলয়ঙ্করে জনপ্রিয়, সেই লোক 75 সালে এসে তার যে পতন ঘটেছে, কি ভয়াবহ পতন আপনি চিন্তা করতে পারেন, যেটা হিস্ট্রিতে বলা হয়, যদি এগুলো বলা উচিত না এইভাবে, ইন্নালিল্লাহ বলার লোক পাওয়া যায় না, বাংলা সাবান দিয়ে মানে যাকে ইয়া করা হয়েছে। তো এই কথাগুলো তো রেটরিক আকারে দাঁড়িয়ে গেছে হিস্ট্রিতে। আমার কথা হচ্ছে ভাই, সবাই রিয়েলাইজ করেন, এই যে আজকে বিএনপি, আমি বহু দেখি যে বিএনপি, আমি মনে করি হিস্ট্রিতে বিএনপির জন্য গোল্ডেন অপরচুনিটি এটা, যে তারা একটা খুবই ট্রাস্টওয়ার্দি একটা অথেন্টিক ইলেকশনের মধ্য দিয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছে। তাদের অপোজিশন দুর্বল, ঠিক আছে, এটা দুদুভাই স্বীকারও করেছেন। তো এটা আপনার একটা অপরচুনিটি। তারপরে এই যে খান ভাই এত সুন্দর করে বিশ্লেষণ করলেন, দেখেন আপনি চায়নার কাছেও আপনার দাম, আমেরিকার কাছেও দাম, ইন্ডিয়ার কাছে আপনার দাম, কত বড় একটা সময়। তাহলে আপনাকে জাস্ট মেধা খাটাইয়া এখানে একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আপনার রোড অ্যান্ড ওয়েলথ ইনিশিয়েটিভও থাকবেন, তারপরে আপনার এই যে ইন্দো প্যাসিফিক প্ল্যানেও আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি বলেন যে ভাই ওর থেকে আমি আরএমজি বিক্রি করব, আপনার থেকে আমি প্রোডাক্ট কিনবো, আর ইন্ডিয়ার সাথে আমার পানির নেগোসিয়েশন আরও যা যা করা দরকার আমি করব। এই যে বাংলাদেশ ভোগলে, আমি এবারে বলে অবাক হই আপনাদেরকে, এই যে দেখেন টার্কিশরা আমাদের কাছে আসছে, পাকিস্তানিরাও যোগাযোগ করতেছে, চায়না তো হিস্ট্রিতে এবারে ব্রেক করেছে, এত একটার পর একটা মানে টিম শুধু নিয়েই যাচ্ছে সব, ইভেন ইসলামিক দলের লোকদেরকে আমি দেখলাম বেড়াইতে নিয়ে গেছে চায়না, কত গুরুত্ব দিচ্ছে। পলিটিক্সে চায়না এত বেশি ইনভলভ হয় নাই কখনো কোথাও, এবারে বাংলাদেশ নিয়ে তাদের যত মাথা ঘামানো। তো আমেরিকা তো রীতিমতো চুক্তি করে, যেটাকে এখন বলতেছি আমরা যে ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে, যেটা বলতেছি আর আমরা। তো কথা হচ্ছে যে এই জায়গাটায় আপনার একটা কথা বলে যে থ্রেটকে আপনার অপরচুনিটিতে কনভার্ট করতে হবে। আমার যে থ্রেটগুলো আছে এগুলোতে যদি আমি অপরচুনিটিতে কনভার্ট করতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু দুর্বল শক্তির দেশ হলেও অনেক কিছু করা সম্ভব। তবে সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল ইউনিটিটা ভেরি মাস্ট। এখন বিএনপি এই পলিটিক্যাল ইউনিটিটা ধরতে হবে। বিএনপির উচিত যে ঠিক আছে, আওয়ামী লীগ তো বিএনপিকে 17 বছর ধরে ক্ষমতায় আসতে দেয় নাই, কষ্ট দিয়েছে, তাহলে আদার দেন যারা আছে তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, এক ধরনের এলাই তৈরি করা। ফার্দার হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ যদি ভুল বুঝে ক্ষমতা হয়, মানে তারা যদি ক্ষমা চায়, তাদের ভুলের জন্য আত্মসমালোচনা করে, তাহলে লিগ্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে আমি মনে করি যে
হিস্ট্রিতে আপনার রিকনসিলেশন একটা পলিটিক্যাল টার্ম, এটা হিস্ট্রিতে এটা হয়েছে, এটা ছাড়া আপনি শেষ করতে পারবেন না, কিন্তু ডিউ প্রসেসের মধ্য দিয়ে করতে হবে, এটা আর্টিফিশিয়াল প্রসেসে কখনো হবে না। শামসুজ্জামান দুদু, এই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, রাজনৈতিক ঐক্য এবং আওয়ামী লীগের ফেরা। আপাতত আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই রাজনৈতিকভাবে বাংলাদেশে। মানে আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ রাজনীতি করুক, মানে যেহেতু গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এত বড় একটা শক্তি, যার একাত্তরে ভূমিকা আছে, যেটা আমরা এখানে আলোচনা করলাম, 70তেও একটা মানে কি বলবো বিস্ময়কর তার বিজয়। উত্থান, বিজয়। তো এইসব বিষয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাদ দিয়ে দেব, মানে এটা কতটা সঙ্গত, কতটা যুক্তিযুক্ত, এটা কেউ বলবে না। কিন্তু আওয়ামী লীগকে আবার মজার ঘটনা হচ্ছে কেউ বাদ দেয় নাই, কোনো দল না। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাদ প্রতিবাদ হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। যেমন 3টা নির্বাচন হয়েছে, বিরোধী দল কিন্তু বিএনপির নেতৃত্বে যে বিরোধী দল যখন আন্দোলন করছে, একটা সুষ্ঠু নির্বাচন চাইছে, সুষ্ঠু নির্বাচন চাইছে না, কিন্তু 3টা নির্বাচন একটা তামাশাপূর্ণ একটা পরিস্থিতি। বরঞ্চ আমি বলবো যারা ওই নির্বাচনগুলোতে মানে হাসিনাকে সহযোগিতা করছে, তারা লাভ ক্ষতি এটা পরের বিষয়, আলটিমেট হাসিনার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে। যদি সেই সময় হাসিনার তো 14 দল ছিল, ছোট হোক বড় হোক ছিল, তো তারাও কিন্তু ওই গট্টালিকা প্রভয়ে মানে গা ভাসিয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হয়েছে যে বিরোধী, যেমন জামাত বা অন্যান্য ছোটোখাটো রাজনীতি, আমি বিএনপির কথা বাদে দিলাম, তো জামাতের তো একটা মানে 71 পরবর্তীতে একটা কঠিন পরিস্থিতি তারা ফেস করছে না। তো দৃষ্টান্ত তো তারা 71-এর দিকে, মানে বিজয়ী শক্তি যদি আওয়ামী লীগকে ধরি, তো পরাজিত শক্তি জামাত। জি, তো এখন কোন কারণে সে পরাজিত, এই বিষয়টিতে আওয়ামী লীগ একটুখানি মাথার মধ্যে নিত, তাহলেও দেখতো যে এই কাজগুলো আমার করা উচিত না। যেমন আমি এখন পরিষ্কার করে বলি, মানে শুনতে অনেক খারাপ লাগবে, আপনি এই জামাতের আমির ওই যে ফাঁসি দিচ্ছেন 2 জনকে, সেক্রেটারি জেনারেল আর নিজামী সাহেব ফাঁসি দিচ্ছেন না, তো সুনির্দিষ্ট অভিযোগ, সত্য মিথ্যা আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, ফাঁসি তো দিছে এবং এই মাটিতেই তো হয়েছে না। তো ওনারা লক্ষ লক্ষ মা বোনের আব্রু হারানোর কথা, মুক্তিযোদ্ধা হত্যার কথা, তো একটা করলেও তো তার ফাঁসি হবে নাকি? ওনারা তো আল্লাহর দরবারে চলে গেছেন, ভালো বা মন্দ আল্লাহ বিচার করবেন, ফাঁসি তো হয়েছে। তাহলে ইনি কি করছেন? শেখ হাসিনা কি করছেন? গণহত্যা করছে না? সংখ্যায় কম হতে পারে, কিন্তু গণহত্যা আপনি এটা বাদ দিতে পারবেন? রাষ্ট্রীয়ভাবেই তো বলা হয়েছে গণহত্যা। তাহলে এর ফাঁসি অর্ডার হয়ে গেছে, আপনি নিম্ন আদালতে হয়েছেন, উচ্চ আদালতে হবে, ফাঁসি ছাড়া পরিশুদ্ধ হওয়ার পথ কি? দৃষ্টান্ত তো বাংলাদেশের রাজনীতিতে আছে। এখন আমি শামসুজ্জামান দুদু, বিএনপি ভাইস চেয়ারম্যান, এখন দুদু সাহেবও এই কথা বলেছে, ঘটনা তো তা না। আপনি কোনোভাবে এই জিনিসটার থেকে আপনি সেভ করবেন কিভাবে? উচ্চ আদালত তাকে মানে দিছে, তাহলে গণঅভ্যুত্থান তো মিথ্যা হয়ে যাবে। তাকে আপনি ক্ষমা করবেন, সে তো কি পয়েন্টে 1 নম্বর ব্যক্তি, সুযোগ কই? সেই জন্যই গণতান্ত্রিক বিবেচনায়, গণতন্ত্র অবশ্যই মানে সাধারণ মানুষের মতামত ব্যক্ত, এটা ওটা যেভাবে ব্যাখ্যা করুন না কেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রক্ষা করা খুব কঠিন। সেটা যেতে হয় শেখ হাসিনা নিজে সব কিছু স্বীকার করে, আর যেসব ক্রিমিনাল আছে মানে আওয়ামী লীগের, তারাও স্থানীয়ভাবে যে মানে ঘটনাগুলো ঘটাইছে, সেই বিচারটা যখন সম্পূর্ণ হবে এবং আওয়ামী লীগ সেই বিচার যদি মানে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ কেন, তাদের সহযোগী যারা রাজনীতি মানে আওয়ামী লীগের সহযোগিতা ছিল, তারাও এক ধরনের মুক্তি পাবে। আদারে যে মুক্তির কোনো পথ আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না।
যেমন জামাতের এই যে আপনি অনেকগুলো পথ পেরিয়ে আছে কিন্তু এই জায়গায় এসে দাঁড়াইছে বলে আমার ধারণা। আমি যত সমালোচনাই করি না কেন, আমি তাদের রাজনীতিও করি না, কিন্তু অনেকগুলো ঘটনা পেরিয়ে আসছে। আওয়ামী লীগকে সেই ঘটনাগুলো পেরিয়ে আসতে হবে। বিএনপির একমাত্র সুবিধাটা কি, অনেকগুলো বাধার মুখে পড়ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু চরম পন্থাটা সে বিএনপি গ্রহণ করে নাই। এই যে মায়ের দৌড় খাওয়া, এটা কিন্তু অস্ত্র হাতে তুলে নেয় নাই। কিন্তু এর জন্য আপনি বিএনপিকে সমালোচনা, যেটা জাতি কি বলে, জাসদ বিপ্লবী গণবাহিনী এই দেশেই তো হয়েছে। তারা তো শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহ করছিল, কিন্তু লাইন তো গ্রহণ করে না সাধারণ মানুষ। সেই জন্য আগামী দিনে, ওই কারণে আমি প্রথমে শুরুতে বললাম আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। যদি তারা তাদের অবস্থান, যেটার কারণে তার পতন হয়েছে, তারা এই অবস্থায় গেছে, ওর থেকে সরে না দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের ওই যে এখনো ওই যে হুমকি দামকি দিয়ে যাচ্ছে, তো একটা লিস্টও উনি করে ফেলছেন, এতজনকে উনি ফাঁসি দেবেন, এতজনকে সাজা দিবেন, অলরেডি ওখানে বসে বসে দিছে। তো এইগুলো বলে করে এগুলো কোনো লাভ নাই। জি, দিনেশ খান, এই বিষয়ে কি আর বলতে চাচ্ছেন কিছু? খুব সংক্ষেপে আমি একটা কথা বলবো, সেটা না, এটা তো সংক্ষেপে বলতেছিলাম, একটু অ্যাড করে দিই আপনাকে। সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনের সাক্ষাৎ হয়েছে, সেখানে শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জি, এই ব্যাপারে একটা নিউজ আসছে যে তিনি ভারতে একটা জনসভা করতে চান, এরকম একটা নিউজ এসছে। তো দুদু ভাইয়ের সাথে কন্টিনিউ করে আমি একটা কথা বলবো। দেখেন, রাজনীতিতে কিন্তু চর্চায় থাকারও একটা প্রবণতা থাকে, কারণ একটা রাজনৈতিক দল অনেক ভাবতেছে কিন্তু কোন কার্যক্রম রাখছে না, এটা তো হয় না। পলিটিক্স মানে হচ্ছে কার্যক্রম থাকা, আর সে কারণেই আপনি দেখবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন, মানে আওয়ামী লীগ থাকুক বা না থাকুক তাকে কাজ করতে দেওয়া হবে না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখবেন যে তাদের মানে শেখ হাসিনা যখন যে বক্তব্য রাখেন, এটাই হচ্ছে আওয়ামী লীগের অবশিষ্ট কার্যক্রম। এছাড়া আর আওয়ামী লীগের তো কোনো কার্যক্রম নাই। তাদের আর কোনো নেতাকর্মীর কোনো ভয়েস শোনেন, তাদের কোনো মানে কেউ কি ক্ষমা চাইছে, কেউ কি বলছে যে আমি পুনর্বাসন চাই, কিছু নাই। সুতরাং আওয়ামী লীগের টোটাল কার্যক্রমের এখন একমাত্র মেগাফোন হচ্ছে শেখ হাসিনা। কিছু বলে, শেখ হাসিনা কিছু করার চেষ্টা করে। তো উনি এখন যেটা বলছেন যে ভারত থেকে জনসভা করবেন, অনেকে এটা নিয়ে রসিকতা করছে, মানে এত বড় একটা দল কোন পর্যায়ে পৌঁছে গেছে যে ওনাকে বলছে যে এই জনসভাকেই উনি করতে চাচ্ছেন বাংলাদেশ প্রসঙ্গে, নাকি ওইখানে নির্বাচন করার ইচ্ছা আছে। ঠিক আছে, তো এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে মানে উনার ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কনসার্ন শো করা হয়েছে, এটা আসলে নিয়মিত করা উচিত। কারণ ভারতকে এটা বারবার মনে করায় দেওয়া লাগবে যে শেখ হাসিনা যতদিন আপনার ওখানে আছে ততদিন পর্যন্ত আপনি তারেক রহমান অথবা অন্য কোনো সরকার প্রধানকে খুব সহজে প্রত্যাশা করতে পারবেন না। কারণ আমরা জনগণের ভেতরে যে তার ব্যাপারে ঘৃণা এবং ক্ষত এবং বেদনাটা আছে, এইটা উনি এখনো প্রশমন করেননি। উনি অনেক কথাই বলেন, শুধু সরি বলেন না। এইটাই দুঃখজনক ব্যাপার যে কেন তিনি এখনো ইয়ে করছেন। তো বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা তো আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যেটা বললেন গালিগালাজের সংস্কৃতি, আর একটা হচ্ছে জাতীয় সংসদে অনেকে হাস্যরস করে এখন বলে যে ভিডিও সমৃদ্ধ সংসদ সদস্য এবং ভিডিও ব্যতিরেকে যারা আছেন আরেকটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। ওইটা নিয়েও তো সিনিয়ররা আমার মনে হয় সমালোচনা করা উচিত। কারণ আমাদের জুনিয়ররা যারা আছে তারা যখন এই জিনিসগুলো দেখে তখন না আর শ্রদ্ধা করার জায়গা খুঁজে পায় না। মাঝে মাঝে আমার কাছে মনে হয় এই গালিগুলো বোধহয় এই জাতীয় কারণে বেশি বেশি খাচ্ছে ওরা আজকাল। সুতরাং এখানেও আমাদেরকে রাজনৈতিক যে ভদ্রতা বোধ আছে এই জায়গা থেকে আমাদের অনেক কয়টা জিনিস আমি জানি না কবে অর্জন করব। শেখ হাসিনার সরি বলা উচিত, যাদের এই জাতীয় মানে বাজে অভ্যাস আছে তাদেরকে অ্যাটলিস্ট নিশ্চিত করা উচিত যে সংসদের মতো পবিত্র জায়গায় যাওয়ার ব্যাপারে যদি কখনো তার অপরাধ প্রকাশিত হয় তাকে কেন টেনে নামাইতে হবে? তার কি লজ্জা নাই? সে নিজে থেকে চলে যেতে পারে না? মানে ক্যামেরায় যখন দেখায় পবিত্র সংসদের অধিবেশন, তখন তার ছবিটা দেখলে আমরা যে লজ্জা পাই, এটা কি তারা বোঝে না? তাদের চলে যাওয়া উচিত। একই সাথে বাকি যারা আছে আমরা যাদের কথা বলছি তাদেরও ম্যাচিওর হতে হবে। ধন্যবাদ। শামীম পাটোয়ারি, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং এ মাসে ব্রিক্সের সম্মেলন আছে, সেখানে দাওয়াত দেওয়া হয়েছে সরকার প্রধানকে। তো সেটা যদিও এখনো সিদ্ধান্ত হয়নি যাবে কি যাবে না,
যতই আমরা চায়নার কথা বলি, আমেরিকার কথা বলি, কিন্তু বৃহত্তর প্রতিবেশী হিসেবে ভারত, যদিও ভারতের বিগত দিনে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের ভূমিকার বিষয়ে জাতীয় পার্টির সঙ্গেও বেশ কিছু আচরণ হয়েছে, আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে নির্বাচনের বিষয়ে। তো এখন সেই সম্পর্কটা কেমন হওয়া উচিত, বা তারা যাই থাক, আমাদের এই জায়গায় ঐক্যটা আছে কিনা, জাতীয় পার্টির ভূমিকাটা কি এখানে? দেখুন, জাতীয় পার্টি তো অবশ্যই দেশের স্বার্থেই কাজ করেছে এবং 14 সালেও ভোট বর্জন করেছিল, এবং তারপরে প্রেক্ষাপট এরশাদকে কলার ধরে নিয়ে যাওয়া হয়, সিএমএইচে আটক রাখা হয়, এগুলো অনেক কিছু ঘটেছে। ইস্যুটা হচ্ছে যে সহাবস্থান না থাকলে কি হয়। জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, তারপরেই পলিটিক্সটা কমপ্লিটলি নন কম্প্রোমাইজে চলে গেছে ওদের জন্য। যখন ফাঁসি দিয়ে দিল, তখনই কিন্তু আর কম্প্রোমাইজের কোনো দরজা শেখ হাসিনা রাখে নাই। সত্য, যে কারণে তার 14 সালে পতন হলো। প্রবলেম হলো 71-এ স্বাধীনতা অর্জনকারী মানে নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ। 14 সাল থেকে তো আওয়ামী লীগকে দেখলে হবে না, 14-র আগে থেকে দেখতে হবে। তার আগেও 50 বছর আছে আওয়ামী লীগ। 54 সালে যুক্ত ফ্রন্ট আছে, 66 6 দফা আন্দোলন, 62 যারা ওই আন্দোলনগুলো করেছেন তারাই পরে বিএনপিতে করেছেন, একটা বড় অংশ আবার বিএনপিতেও গেছে। তো সেইটা আপনি বাদ দিয়ে দেশের দীর্ঘস্থায়ী সমাধান হবে না। আর হচ্ছে বিচারিক প্রক্রিয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এই 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাহলে আপনি 2 বছর মামলা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবেন, এরপরে মামলা করবেন, সেটা চলবে 5 বছর 7 বছর। আদালত দিয়ে কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত, এই এত বড় সিদ্ধান্ত আদালত দিয়ে হবে না, হলেও সেটা টেকসই হবে না। তো ওই যে শান্তি স্থাপন, স্ট্যাবিলিটি, ইকোনমিক, এগুলো করতে পারে, ক্ষমা চাওয়া উচিত। আমিও মনে করি শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত, আমিও মনে করি সেই সময় রিজিমের অনেকের ক্ষমা চাওয়া উচিত। কোন রাজনীতিবিদ কবে ক্ষমা চেয়েছে বাংলাদেশে? স্পষ্ট ভাষায় মাঝে মধ্যে জামাতের আমির সাহেব বলতেন আঁকাবাঁকা করে, আমরা অতীতে কাউকে কষ্ট দিয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, কোন কষ্ট এটাও বলতেন না। কিন্তু ক্ষমা চায় না কেন রাজনীতিবিদরা? সে তার রাজনীতিকে জিয়ে রাখে। কিন্তু আওয়ামী লীগ কি বাই ডিফল্ট কম্প্রোমাইজ করেনি? আওয়ামী লীগ যে লাস্ট ভোটটা হলো 12ই ফেব্রুয়ারি, ওটা কি বাধা দিয়েছে? কিছু বাধা কি দিতে পারতো না? কোনো বাধা দেয়নি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা ভোট হচ্ছে, আওয়ামী লীগ সেটা বাধা দেয়নি, কিছু কিছু ভোটও দিয়েছে। ওটাই তো কম্প্রোমাইজ, ওটাই তো সারেন্ডার, ওটাই তো মেনে নেয়া। কেন করেছিল আওয়ামী লীগ সেটা? তাদের ধারণা ছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে নিউ গভর্নমেন্ট। এই ধারণাটা একটা প্রত্যাশার জন্ম দিয়েছে, একটা আশার জন্ম দিয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাশা করছে তারেক জিয়ার কাছে। তারেক জিয়া দিতে বাধ্য না, তিনি প্রচুর টর্চারের শিকার হয়েছেন, তার মা টর্চার হয়েছে, তার ভাই মারা গেছে, 17 বছর দেশের বাইরে এক্সাইলে ছিলেন, উনি এটা করতে বাধ্য না। কিন্তু ওনাকে ঘিরে এই প্রত্যাশা জন্ম হয়েছে। প্রতিহিংসার রাজনীতি করছেন না। এই প্রত্যাশাটা উনি যদি পূরণ করতে পারেন সামহাউ, উনি বাংলাদেশে একটা স্টেটসম্যান হয়ে যাবেন এবং বাংলাদেশের নতুন জাতিসত্তার জন্ম হবে, যখন বাংলাদেশকে আর কোনো দেশের মুখী হয়ে দেশ চালাতে হবে না। আর যদি এটা না করা হয়, বাংলাদেশ ফ্র্যাগমেন্টেড হবে। ছোট বড় কোনটা ছোট কোনটা বড় এটাতে আমি যাব না, কার কত ভোট সেটাতেও যাব না। আপনি এক করার সুযোগ পাচ্ছেন, সেটা নেবেন, না আপনি ফ্র্যাগমেন্টেশনে যাবেন, জাতিগত ফ্র্যাগমেন্টেশন। সেইটা তো দীর্ঘমেয়াদী 10 বছর 20 বছর পরে তো আমাদের অনেক কিছু হয়ে যাবে। দেশের ভিতর দেশ হবে, বর্ডারের ভিতর বর্ডার হবে, হিল ট্যাক্সে ক্রাইসিস হবে। এটা তো ডিফেন্সের লোক আছে, ওনারাও জানেন। ইন্টারনাল যদি পিস না থাকে, তাহলে এটা তো বিভিন্ন দিক থেকে এটা রিভাইভ করবে, রিট্র্যাক্ট করবে। আমাদের অর্থনীতিও খুব খারাপ অবস্থায় আছে, বিদ্যুৎ নাই, রিজার্ভ যদিও ভালো, কাজ নাই, প্রতি বছর 8-10 লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছে। কোথায় যাবে এই লোকগুলো? যদি ইন্টারনাল ডিস্টারবেন্স থাকে, আরও গার্মেন্টস বন্ধ হবে, আরও ফ্যাক্টরি বন্ধ হবে। কোত্থেকে টাকা দেবে? কে টাকা দেবে আমাদের? কে টাকা দিয়েছে? গত 5 মাসে বাংলাদেশকে কে টাকা দিয়েছে? একজনও টাকা দেয়নি এখন পর্যন্ত। কয়দিন পরে টাকা ছাপাতে হবে, ইনফ্লেশন বাড়বে, দায় কার হবে? সব দায় কিন্তু বাংলাদেশে একজনেরই, প্রাইম মিনিস্টারের অথবা সরকারের। অ্যান্ড গভর্নমেন্টও, জনগণও এদেশের অ্যান্টি এস্টাবলিশমেন্ট। ওয়ান অফ দ্য রিজন হোয়াই জামাত বা এনসিপি এত বেশি এজিটেটেড মুডে আছে, তারাও হয়তো অনুভব করছে সরকার এইসব কারণে ব্যর্থ হতে পারে, তারা সেটা সুযোগও নিতে যাচ্ছে এবং তার সরকার সাথে মিশে যাচ্ছে না এই কারণে। জি মঞ্জু, আপনাকে শেষ করতে চাই। স্বামীনাথ পাটোয়ারি, মানে ঘুরে ফিরে একই কথা। না, আমি তো বলছি যে বিষয়টা খুব ভালো লাগছে। এই রিয়েলাইজেশনগুলো টাইমলি না হলে যেটা সমস্যা হয়, দেখেন এই একই কথাগুলো আমরা যেগুলো বলেছিলাম, সেই কথাগুলোই এখন মানে পাটোয়ারি ভাইরা বলছেন। সেই কথাগুলো মানে টেবিলের পাশে ছিলেন। আমরা কিন্তু বলেছিলাম যে এইভাবে জাতিকে বিভক্ত করবেন না,
এইভাবে একটা দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে এইভাবে দিকে ঠেলে দিবেন না, ঠিক আছে? এই কথাগুলো আমরা বলেছিলাম, তখনও কিন্তু মানে এই আলোচনাগুলো এন্টারটেইন করা হয় নাই। এখন আমি সবসময় এটা ভাবি যে ধরেন আমি যদি এই জায়গায় বসতাম, সে ফর এক্সাম্পল, যখন শেখ হাসিনা যখন সিংহাসনে, খালেদা জিয়া তখন কোথায়? জেলখানায়। খালেদা জিয়া তখন জেলখানায়, তারেক রহমান তখন কোথায়? লন্ডনে। উনি তখন নির্বাসনে, ঠিক আছে? এখন তারেক রহমান যখন সিংহাসনে, তখন আপনি চাচ্ছেন শেখ হাসিনা সিংহাসনের পাশে থাকুক, ঠিক আছে? আপনি চান যে ওবায়দুল কাদের ওই লন্ডনে বা ইন্ডিয়ায় না থেকে ওবায়দুল কাদের ওই যে গোপালগঞ্জে বা 32 নম্বর বা 33 নম্বর কোথায় থাকুক, আপনি এটাই চাচ্ছেন। চাওয়াটা কত মানে নিদারুণ, নিখাদ, মানে পবিত্র চাওয়া, আপনি চিন্তা করেন। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখন প্রসঙ্গ হচ্ছে যে সত্য যে এই যে আমি থাকবো জেলে, আপনি থাকবেন পলাতক, আপনি থাকবেন সিংহাসনে, আবার আমি আসবো সিংহাসনে, আপনি যাবেন পলাতক, এই রিলে রেস, এই খেলা তো আলটিমেটলি আমরা এটা চাই না। কিন্তু কথা হচ্ছে এটার মানে এটার সলিউশনটা কিভাবে হবে? সলিউশনটা তো হইতে হবে। এবং যখনই আপনি আমি আপনাকে একটা কথা বলি, আপনার একটা বাচ্চা ধরেন জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা কোনো কারণে অটিস্টিক, আপনি কি এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারেন? আপনি যদি বলেন যে এটা আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমি পালবো, এটা আমার অধিকার, যখনই সে পৃথিবীতে জন্ম নেয়, সে তার অধিকার নিয়ে জন্ম নেয়, তখন আপনার পিতামাতাও পারে না তাকে করতে, এবং যদি করে এটা 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 ক্রাইম, এটা এটা অধিকার নষ্ট হয়। সুতরাং শেখ হাসিনা যে হত্যাকাণ্ড, গণহত্যা করেছে, যে নৃশংসতা করেছে, এগুলো এভিডেন্স প্রুফ। সো এইটাকে আপনাকে রিয়েল রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে রিজলভ করতে হবে। আপনি সেটা যদি করতে না চান, পৃথিবী কোন দিকে যাবে না যাবে হিসাব তো আপনাকেই মেটাইতে হবে, আমাদের কিছু করার নাই। আপনি এটা নিজের জন্য করে নিয়েছেন, একই কথাই আবার বলতে হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি, শুভবুদ্ধির উদয় হোক, আমরা সেটা চাই, এবং ইনশাল্লাহ বাংলাদেশ অতীতেও কখনো হারে নাই। আমরা হয়তো অনেক ভুল ত্রুটি আছে, অনেক রক্তের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে আবার এটা রিয়েলাইজ করে দাঁড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর রহমান মঞ্জু, মেজর অফিসার আব্দুল আজিজ খান, ব্যারিস্টার শামীম পাটোয়ারি এবং শামসুজ্জামান দুদু, আপনাদের চারজনকেই প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পাবলিক পার্লামেন্ট দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।